গুড ইভিনিং। দেখো, আজকে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে যেখানেই যাই সবার হাতে মোবাইল। ইভেন তুমি ট্রেনে যাও, বাসে যাও, রাস্তাতে হাঁটতে হাঁটতে যাবে, সবার হাতে হাতে দেখবে সবাই ফোন নিয়ে ব্যস্ত। কেউ পড়াশোনার পারপাসে, কেউ এন্টারটেনমেন্টের জন্য, কেউ কোনো কিছু কোয়ারির জন্য, আবার কেউ তোমার ইনকামের আশায় ফোন নিয়ে সব সময় দেখবে খুব বিজি হয়ে গেছে। তো সোজা কথায় আমাদের লাইফ অনেকটা ফোনের মধ্যে ঢুকে গেছে। এবার এর রিজনটা কি? আমরা এত ফোন অ্যাডিক্টেড কেন হয়ে যাচ্ছে? তো প্রথম কথা, আমরা যখনই কোনো কিছু করতে যাব একটা টার্ম শুনতে পাবো, এআই। এআই। সো হোয়াট ইজ এআই? দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, তোমাদের কোনো আইডিয়া আছে যে এআই এর কনসেপ্ট কত সালে এসছে বা কত দিন আগে হতে পারে? আমরা মেজরলি এআই এর টার্মটা খুব সম্ভবত ম্যাক্স টু ম্যাক্স 3 ইয়ার্স এর আগে, তোমরা যারা এখানে আছো তারা শুনেছো 3 ইয়ার্স আগে কেউ এআই এর নাম? যদি কেউ শুনে থাকো তাহলে রেসপন্স করবে। স্যার জাস্ট নামটা শুনেছি। কত সালে? এই 3-4 বছর আগে। 3-4 বছর আগে, মানে ধরে নিতে পারি আমরা কোভিডের টাইমে। ঠিক আছে? লকডাউন শুরু হয়েছিল 2020 সালে মার্চ মাসে। ঠিক আছে? 2019-এ কোভিডের ফার্স্ট জীবাণু পাওয়া গেছিল, সেই জন্য নাম হয়েছিল কোভিড-19। তো সেই সময় তুমি শুনেছো, বাকিরা তার থেকে আগে 2020-এর আগে এরকম আছো কেউ শুনেছো? বা এআই সম্বন্ধে কাজ করেছো? বা এআই একটা ইন্ডাস্ট্রি হতে পারে বা কারো কেরিয়ার হতে পারে, বা তোমাদের সিলেবাসে আসতে পারে, ইভেন তোমরা পড়াশোনা করবে এআই নিয়ে, এই ধরনের কিছু ভাবনা চিন্তা কখনো হয়েছিল? দেখো, জেনারেলি আমরা এগুলো নিয়ে ভাবিনি, কিন্তু আজকে এসে এমন একটা ইন্টারেস্টিং টপিক যেটা নিয়ে আমরা পড়াশোনা করব অ্যান্ড আমাদের জীবনের কাজে লাগবে, এটা আমরা কেরিয়ার হিসেবেও চুজ করতে পারি একটা টাইম পরে। তো এই এআইটা কি? এআই এর সঙ্গে তোমরা আরো একটা টার্ম পাবে, মেশিন লার্নিং। এআই অ্যান্ড এমএল, এই দুটো টার্ম খুব কমন টার্ম। এআই এর পাশাপাশি এমএল টার্মটাও চলে আসে। এমএল মিন্স মেশিন লার্নিং, এআই মিন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই দুটো টার্মের সাথে আরো কাছাকাছি একটা টার্ম আছে, সেটা হচ্ছে ডিএস, দ্যাট ওয়াজ ডেটা সায়েন্স। তাহলে আমি এটাও এখানে অ্যাড করে দিলাম, ডেটা সায়েন্স। এর সাথে আরো একটা টার্ম অ্যাড আছে, দ্যাট ওয়াজ ডিএল। এই টার্মটা তোমরা খুব একটা হয়তো শুনবে না, এই টার্মটা তোমরা খুব একটা শুনবে না। ডিপ লার্নিং কি হয়, আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের একটা একটা করে ডিসকাস করব। তো ডিপ লার্নিং, এআই, এমএল, এগুলো সবই একটা ডেটা সায়েন্সের পোর্শন। মানে একটা ডেটা সায়েন্স যদি এই পুরো সেটটা হয়, তাহলে এর মধ্যে কিছুটা এরকম করে এআই ঢুকে আছে, এরকম করে এমএল ঢুকে আছে, অ্যান্ড ডিএল ঢুকে আছে। কিছুটা কমন পার্ট আছে, কিছুটা একটু ডিফারেন্ট আছে, কিন্তু সবই আমরা বলতে পারি এআই এমএল এইগুলো তোমার ডেটা সায়েন্সের একটা সাবসেট বলতে পারি। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল টার্ম হিসাবে। তো আমরা এগুলোর মধ্যে কি কি আছে সেটা জানবো, অ্যান্ড কিভাবে কাজ করে, কোন লজিক ইউজ হয়, এত এআই নিয়ে আমরা মাতামাতি কেন করছি। ইভেন তোমাদের বন্ধুদের মধ্যে যারা এআই সম্বন্ধে একটু তাড়াতাড়ি পরিচিতি লাভ করেছিল, তারা মাধ্যমিক বা এইচএস এর সময় যারা ঘরে বসে পরীক্ষা দিয়েছে, তারা চ্যাট জিপিটি নাম শুনেছে সবাই? চ্যাট হ্যাঁ জিপিটি স্যার। ইউজ করো? হ্যাঁ স্যার, মাঝে মাঝে। মাঝে মধ্যে? তাহলে যারা ইউজ করেছো চ্যাট জিপিটি বা ওপেন এআই, তারা দেখতে পাবে ওখানে যদি আমি বলি যে রাইট এ প্যারাগ্রাফ দিয়ে কোনো একটা টপিকের নাম মেনশন করে দিই, তাহলে সেই টপিকের রেসপেক্টে তোমাকে খুব সুন্দর একটা একটা ভালো তোমাকে লিখে দিয়ে দেবে। ইভেন আমি যদি ওখানে মেনশন করে দিই উইথিন 4 লাইন্স, 4 লাইন্সের মধ্যে দিয়ে দেবে।
উইদিন 5 লাইন্স বললে 5 লাইন্স এর মধ্যে দিয়ে দেবে। তাহলে কিভাবে এই ব্যাক এন্ডে কাজটা হচ্ছে এবং ডেটাগুলো আসছে কোথা থেকে, কিভাবে কাজ করছে, তা আমরা একটু ছোট্ট ডিসকাশন পার্ট হিসেবে দেখে নেব। অ্যান্ড তোমাদের সিলেবাসে তোমাদেরকে কি কি পড়তে হবে, কত মার্কস আছে, কি কাজ, সমস্ত কিছুই আমরা আজকে ইন্ট্রোডাকশন ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে? তো ফার্স্ট, যদি আমি এআই নিয়ে গল্প বলি, তাহলে তোমরা যেটা বললে যে ম্যাক্স টু ম্যাক্স 5 ইয়ার্স, তার আগে কেউ আমরা এআই নিয়ে এত মাতামাতি করিনি, বা নামটা জাস্ট শুনেছি কিন্তু সেটা নিয়ে কোনো কাজ হতে পারে, বা সেটা নিয়ে একটা রোবট মানে একটা মানুষের মতো কাজ করে যেতে পারে, এই চিন্তা ভাবনা আমাদের ইমাজিনেশনের বাইরে ছিল। ইভেন তোমরা সোফিয়া নাম শুনেছো? হ্যাঁ স্যার, টেকনো ইন্ডিয়া ইনভাইট করেছিল। আচ্ছা। তো দেখো, এই যে সোফিয়া আসবে এরকম ভাবনা চিন্তা আমাদের ছোটবেলায় ছিল না যে এরকম কিছু হতে পারে। যদি আমরা দেখি, এখন দেখো, আকাশে জাহাজ ওড়াটা একটা কমন ব্যাপার, কিন্তু এই কমন ব্যাপারটাই তুমি যদি আদিম যুগের কথা ভাবো, আদিম যুগের মানুষজন এইসব কিছু ভেবেছিল কখনো? যখন না ওরা স্যার। পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো, পুরো কনসেপ্টই অন্যরকম ছিল তখন। তারপর চলে এলো লোহার ঘোড়া, মানে ট্রেন। তারপর এলো লোহার পাখি, জাহাজ। এখন কি এসছে? লোহার মানুষ, তাই তো? অ্যাকচুয়ালি লোহার মানুষ বললেও ভুল হবে, পুরোটাই লোহা থাকে না, বিভিন্ন মেটাল থাকে। তো সোজা কথায় আর্টিফিশিয়াল হিউম্যান না বলে আমরা ইন্টেলিজেন্স বলছি, এই কারণে কারণ তার মধ্যে কিছু আমরা বুদ্ধি ইনসার্টেড করে দিচ্ছি। আচ্ছা, আমরা যারা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা নাম আগে জানতাম না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা এর আগেও পুরো ভিডিও দেখেছি, শর্টস রিল দেখেছি, আমরা মুভিতে এর এক্সাম্পল হিসেবে দেখেছি। কোন কোন টার্ম গুলো আমরা একটু পরই সেটা জেনে নেব। চলো, এই যে টার্ম ফার্স্ট এসেছিল, তোমাদেরকে যদি বলি তোমরা অবাক হয়ে যাবে। ভারত স্বাধীন হওয়ার সময়কালে এই এআই টার্মটা ফার্স্ট এসেছিল, অ্যাপ্রক্স 1950 সালে। ভাবো, একদিকে ভারতে চলছে স্বাধীনতা আন্দোলন, সংবিধান কিভাবে রচনা করব, কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল কাজ করবে, কি প্রসিডিওর হবে, এই সমস্ত কিছুর কাজ একদিকে চলছে, আর একদিকে তখন এআই এর কাজ শুরু হয়েছে, জাস্ট সবে মাত্র একটা বেসিক পার্ট শুরু হয়েছে। তো ফাদার অফ এআই, হচ্ছে তোমার জন ম্যাক কার্থ, জন ম্যাক কার্থে। ঠিক আছে? ইনি খুব সম্ভবত তোমার ইনার 1927 থেকে 2011 সাল অব্দি ইনার সময়কাল, মানে বা ওনার জীবনকাল। এই সময়ের মধ্যে উনি প্রায় আমাদের মতো এজে, 25 থেকে 27 এজের মধ্যে তিনি এই টার্ম ফার্স্ট পয়েন্ট করেছেন, মানে এই টার্ম ফার্স্ট নিয়ে এসেছিল। অ্যান্ড তার কিছু লজিকও ছিল, অ্যান্ড লজিক্যালি তিনি কিছু কিছু কাজ করেছিলেন। তো আমরা দেখব যে এআই কিভাবে আসছে অ্যান্ড কিভাবে কাজ করছে, একটা বেসিক এক্সাম্পল মধ্যে। ঠিক আছে? তো আমি তার আগে তোমাদের এই এআই সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই। দেখো, ইন্ট্রোডাকশন টু এআই, এখানে কিছু টার্ম লেখা আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স প্রসেস বাই মেশিন। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে যে এটা একটা সিমুলেশন। সিমুলেশন কেন বলা হচ্ছে? জেনারেলি সিমুলেশন কি কাজ করে? সিমুলেশন মানে তোমরা কোনো একটা ইমেজ দেখেছো, বা কোনো একটা ইমেজ মুভ করছে, বা সাইন ওয়েভ মুভ করছে। আচ্ছা, এটা ছাড়াও আরো অন্যান্য ভাবেও সিমুলেশন হয়। তোমরা গেম খেলার সময় এয়ারপ্লেন সিমুলেশন এরকম টাইপের কিছু গেম দেখেছো, বাইক সিমুলেশন, কার রেসিং সিমুলেশন, এই ধরনের কিছু টার্ম শুনেছো। তো সোজা কথায় একটা যন্ত্রের মাধ্যমে তৈরি করা মানুষকে আমি একটা অরিজিনাল মানুষের রূপ দেওয়ার চেষ্টা করছি। কোনোদিনই অরিজিনাল হতে পারে না, কিন্তু আমি একটা রূপ দেওয়ার চেষ্টা করছি, সেই জন্য এখানে
সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স, মানে হিউম্যান ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে এটা করা হচ্ছে। কোথা থেকে আসছে হিউম্যান ইন্টেলিজেন্স সেটা নিয়েও আমরা জানবো। তো ফার্স্ট একটা ছোট্ট টার্ম এখানে জেনে নিলাম, যেটা মেশিন হচ্ছে স্পেশালি কম্পিউটার সিস্টেম। তাহলে একটা রোবট আমরা বলতে পারি একটা কম্পিউটার সিস্টেম। এআই ইনক্লুডস লার্নিং, রিজনিং অ্যান্ড সেলফ কারেকশন। তাহলে ও হচ্ছে নিজে থেকে লার্নিং করছে। কিভাবে নিজে থেকে লার্নিং করে এগুলো ডিটেলস ডিসকাশন করব। আমি জাস্ট সংক্ষেপে বলে রাখছি যে ধরো একটা রোবট কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছে, বারবার ধাক্কা খাচ্ছে, তাহলে সেই রাস্তা দিয়ে যাবে? যাবে না। আরো একটা দেখো, ছোটবেলায় আমরা কিছু খেলনা গাড়ি কিনতাম, কিনেছো সবাই মোটামুটি কম বেশি, কিনেছো বা বাড়িতে অন্যান্য বাচ্চারা কিনেছে। সেই গাড়িটা তুমি তোমার রুমের মধ্যে ব্যাটারি লাগিয়ে অন করে ছেড়ে দাও, দেখো সেই ছোট্ট খেলনা গাড়িটা দেওয়ালের কোনো একটা জায়গাতে গিয়ে যদি ধাক্কা খায়, পিছনে আসে বা অন্যদিকে মুভ করে যায়। এই ঘটনাটা সবাই দেখেছো, দেখেছো তো? আচ্ছা, হ্যাঁ স্যার। এর মধ্যে কোনো এআই লুকিয়ে ছিল না, কিভাবে এসছে দেখো। এখানে লার্নিংটা আমি এই কারণে বলছি যে এই এআইটা কি করে, তোমার একটা ইউজার ইনপুট নেয়, তোমার কোনো একটা জায়গাতে বাধা পেলো, তাহলে ও সেই জায়গাটা মার্ক করে নিল যে আমার এই জায়গাটাতে বাধা আসছে, মানে আমি এইদিকে যাব না। অ্যান্ড কারণ অ্যানালিসিস করা হয়, অ্যান্ড সেলফ কারেকশন, তারপরে নিজে থেকেই লজিক্যালি যদি কোনো ভুল থাকে সেটাকে ওরা কারেকশন করে নেয়। ঠিক আছে। ইট ইজ ট্রান্সফর্মিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইম্প্যাক্টিং আওয়ার ডেইলি লাইফ। আচ্ছা, এটা আমাদের ডেইলি লাইফে যে প্রভাব পড়ে সেটা তোমরা আরো ভালোভাবে কোথায় দেখেছো বলো তো? আমি ডিরেক্ট যদি এখানে রোবটের সাথে কম্পেয়ার করি তাহলে হয়তো তোমরা দেখোনি, কিন্তু এই এআইটাকে কাজে লাগিয়ে আমরা রেগুলার বেসিসে বেশ কিছু অ্যাডভার্টাইজ পাই। কিরকম? ধরো তুমি গুগলে গিয়ে তোমার কোনো একটা বই দরকার, বা কিছু একটা মেটেরিয়ালস দরকার, ধরো তোমার অ্যাডিডাসের জুতো দরকার, তুমি সার্চ করেছো, তুমি ফ্লিপকার্টে থেকে সেম নোটিফিকেশন পাবে, ফেসবুকে যাবে, ফেসবুক মার্কেটিং থ্রুয়ে সেম নোটিফিকেশন পাবে শু পারচেস করার জন্য। তাহলে মেটা, META, মেটা যে অর্গানাইজেশন, তারা তোমার ব্যাক এন্ডে এই কাজগুলো করে। এবার কিভাবে পুরোটা করে, ওরা একটা এআই অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করে ইউজার যারা আছে বা ক্লায়েন্ট যারা আছে সেই ক্লায়েন্ট গুলোকে ওরা সেপারেট করে নেয়, যে এই রিলেটেড টপিক যারা সার্চ করেছে তাদেরকে এই ধরনের অ্যাড পাঠানো হবে, কাকে কোন ধরনের অ্যাড রিকমেন্ড করা হবে সেটা টোটালটা এখন এআই এর থ্রুতে হচ্ছে। ম্যানুয়ালি অ্যানালিসিস করা পসিবল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হিউজ পরিমাণ ডেটার জন্য। দেখো আগে মানুষ গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করতো, এখন সেই সার্ভেটা যদি ডিজিটালি করা হয় তাহলে সময় অনেকটা বেঁচে যাবে, অ্যান্ড ম্যান পাওয়ার অনেক কম দরকার হবে। তাহলে দেখো ম্যান পাওয়ার সেভ হয়ে যাচ্ছে, টাইম সেভ হয়ে যাচ্ছে, অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু এআই এর মধ্যে জাস্ট বেসিক একটা পার্ট দেখলাম, আরো ইজি ভাবে আমরা দেখবো কনফিউশন স্যার হওয়ার। ওই নোটটা কি লিখে নেবো? না, এটা আমি শেয়ার করে দেবো, এগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। অ্যান্ড এই যে নোটসটা এখানে লেখা আছে এটারও একটা হিস্ট্রি আছে, সেটাও তোমাদের শেয়ার করবো এট দ্য এন্ড অফ ক্লাস। ঠিক আছে, ক্লাসের শেষে শেয়ার করবো। দেখো, টাইপস অফ এআই। টাইপস অফ এআই এর মধ্যে এখানে বেশ কিছু টার্ম লেখা আছে, থিওরিটিক্যাল পার্ট। তো আমি থিওরিটিক্যাল পার্ট এই মুহূর্তে তোমাদের খুব একটা ডিসকাশন করব না, আমি জাস্ট লজিক্যালি কিছু কাজ করার চেষ্টা করব। দেয়ার আর টু টাইপস অফ এআই, দ্যাট ওয়াজ ন্যারো এআই অ্যান্ড জেনারেল এআই। একটা হচ্ছে ন্যারো এআই অ্যান্ড একটা হচ্ছে জেনারেল এআই। আচ্ছা, ন্যারো মানে কি জানো তোমরা? সূক্ষ্ম, সূক্ষ্ম বা ফাইন বলতে পারি আমরা। সূক্ষ্ম মানে পার্টিকুলার, যদি কোনো স্পেসিফিক টাস্ক আমাদের এআই থ্রুয়ে করা হয়, দ্যাট ওয়াজ ন্যারো এআই। অ্যান্ড জেনারেল পারপাসে যেগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে তোমার জেনারেল এআই। তো এখানে কিছু টার্ম তোমার ইউজ করা হয়েছে, যে
While general AI aims to mimic human cognitive abilities across a variety of tasks, বিভিন্ন ধরনের জেনারেল পারপাস যে কাজগুলো হয় সেগুলো আমরা জেনারেল এআই থেকে করে থাকি, আর স্পেসিফিক একটা টাস্ক ফলো করতে গেলে আমরা ন্যারো এআই ইউজ করি। আচ্ছা, এই এআই কোন কোন সেক্টরে ইউজ হয়? এআই এখানে দেখতে পাচ্ছ, এরা কিন্তু নর্মাল কোনো ওয়ার্কার না, এগুলো হচ্ছে তোমার এআই দ্বারা ক্রিয়েটেড রোবট। চাইলে এরা নিজে থেকে সেলফ লার্নিং করতে পারে অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট করার ভাবনা চিন্তা চলছে। এরকম ভাবে আমরা যে ইমেজগুলো দেখছি ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট হয়নি, কিন্তু কিছু কিছু জায়গাতে রোবট আছে যেগুলো ইমপ্লিমেন্ট অলরেডি হয়ে আছে, সেগুলো আমি তোমাদের বলবো কোন কোন জায়গাতে হয়ে আছে। তো দেখো, এআই ইজ বিং ইউজড ইন ভেরিয়াস ফিল্ড সাচ অ্যাজ হেলথ কেয়ার, ফিনান্স, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন। আচ্ছা, টেসলা গাড়ি, টেসলা কার নাম শুনেছো? হ্যাঁ স্যার। বলতে পারবে টেসলার টেসলা কার ফেমাস হওয়ার রিজন কি? অ্যাকচুয়ালি জাস্ট 2 থেকে 3 মাস আগে, হ্যাঁ 2 থেকে 3 মাস আগে, উম, হঠাৎ করে তোমার 11টা থেকে 11:30টার দিকে এরকম একটা ফোন এলো, হোয়াটসঅ্যাপ কল। তো ফোন যখন এলো, ফোনটা ধরলাম, একটা ফরেন নাম্বার। তো কথা বলার পর বুঝতে পারলাম আমারই ছোটবেলার বন্ধু। তো অনেকক্ষণ কথা বলার পর গল্প করতে 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 হঠাৎ করে বলছে যে আমি ড্রাইভ করছি। এখন ড্রাইভ করতে করতে এইভাবে ফোনে কথা বলাটা, এটা তো রিস্ক। তারপর বললো যে টেসলা অটো কন্ট্রোল করছে অ্যান্ড অটো পাইলট মোডে চলছে। ঠিক আছে। তো দেখো, ডিরেক্টলি আমরা ট্রান্সপোর্টেশনে তোমার এআই এর প্রপার ইমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি। শুধুমাত্র এআই এর ক্ষেত্রে না, হেলথ কেয়ার, ফিনান্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরেও আমরা দেখে থাকি। ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমরা খুব অনেক, মানে বিশাল পরিমাণে দেখে থাকি। কিরকম? তোমরা বেশ কিছু শর্টস ভিডিওতে, যারা সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকো তারা দেখেছো যে কোল্ড ড্রিঙ্কস এর বোতলের গায়ে অটোমেটিক্যালি মেশিনের থ্রুয়ে লেভেলিং হয়। একটা ফিক্সড পরিমাণ কোল্ড ড্রিঙ্কস ওর মধ্যে ইনসার্ট হচ্ছে, লেভেলিং হচ্ছে, তারপর মানে পুরো প্যাকেজিং সিস্টেম, মানে শুরু থেকে শেষ অবধি পুরোটাই তোমার কোনো না কোনো মেশিন কন্ট্রোল করছে। বা কার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে তোমরা দেখবে এক জায়গা থেকে আরেক জায়গা অবধি যাচ্ছে অ্যান্ড স্প্রে থ্রুয়ে কালার হচ্ছে। তো এই জিনিসগুলো হয়। ফিনান্সের ক্ষেত্রে কি ধরনের জিনিসগুলো কাজ করে? ফ্রড ডিটেকশন। দেখবে এটিএম কার্ড ফ্রড ডিটেকশন বলে বেশ কিছু প্রজেক্ট হয়, জেনারেলি স্টুডেন্টসরা করে, টেকনিক্যাল যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস তারা এগুলো খুব করে থাকে। তো ফ্রড ডিটেকশন, তো ফ্রড ডিটেকশনের ইউজটা তোমরা কোন জায়গাতে পেয়েছো? ফার্স্ট টাইম কোনো একটা ওয়েবসাইটের থ্রুয়ে বা কোনো লিঙ্কের থ্রুয়ে যখনই তুমি পেমেন্ট করতে যাবে, তোমাকে বারবার ওয়ার্নিং দেবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি বারবার ওয়ার্নিং দেওয়া মানে তোমাকে অ্যালার্ট করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কোনো পার্টিকুলার পেমেন্ট ইন্টারফেস ইউজ করার সময় তোমাকে মেনশন করে দেওয়া হয় যে এই পেমেন্ট ফেলিওর হওয়ার পসিবিলিটি বেশি, বা সার্ভার ডাউন থাকতে পারে, বা পেমেন্ট সাকসেসফুল হতে ডিলে হতে পারে। ঠিক আছে। তো ফিনান্সের ক্ষেত্রে এইভাবে তোমার কাজ করে। এখন অবধি যেটা আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই গল্প। হেলথ কেয়ার, হেলথ কেয়ারের ক্ষেত্রে তোমরা রজনীকান্তের সাউথের রোবট মুভি দেখেছো? কি মুভির নাম রোবটই ছিল, হ্যাঁ স্যার। রোবট ছিল আই থিঙ্ক। তো সেখানে তোমরা দেখেছো সেই রোবট কিভাবে কাজ করেছে। তো আমরা যেটা মুভিতে দেখেছি সেটা এখন আমরা বাস্তবেও দেখতে পাবো। ঠিক আছে। তো হেলথ কেয়ার সেক্টরের ক্ষেত্রে তোমার এআই রোবট অ্যাকুরেট অপারেশনের ক্ষেত্রে তোমার হেল্প করবে বেশ কিছু জায়গার ক্ষেত্রে। অ্যান্ড মানুষের হাত কাঁপতে পারে কোনো কাজ করার সময়, কিন্তু মেশিনকে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেই ইনস্ট্রাকশন মেশিন
প্রপারলি ফলো করবে, যদি তার ব্যাটারি শেষ না হয়ে যায় বা পাওয়ার সাপ্লাই অফ না করা হয়। ওকে। এথিক্যাল কনসিডারেশন, এথিক্যাল কনসিডারেশনটা আমরা এই মুহূর্তে খুব একটা বুঝবো না। এটা আমরা, দেখো তবু আমি কিছুটা বলে রাখি, এখানে লেখা আছে অ্যাজ এআই বিকামস মোর prevalent, ethical considerations around privacy, bias, and job displacements are gaining importance. It's crucial to address this issue for responsible AI implementation. তোমরা দেখেছো বেশ কিছু যারা জব সিকার আছে, তারা দেখবে এখন এআই এর থ্রুতে জব সার্চ করে, বা স্যালারি প্রেডিকশন করা হয়, বা কোথায় জব অ্যাভেলেবিলিটি বেশি আছে সেটাও তোমার ডিটেকশন করা হয়। তো এই রিলেটেড কাজ ছাড়া তোমার এখানে কিছু প্রাইভেসি সিস্টেমের কথা বলা হয়েছে। প্রাইভেসি মিন্স সিকিউরিটি সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, ঠিক আছে। আহ, আমি যদি খুব ছোট্ট করে বলি একটা এক্সাম্পল, যে এখন তোমরা ব্যাংকিং সেক্টরে দেখবে ফ্রড খুব বেশি হয়, যে কারো এটিএম কার্ড থেকে ওটিপি শেয়ার করার জন্য একটা হিউজ অ্যামাউন্ট বেরিয়ে গেছে। বা হ্যাঁ, ভালো কথা, 1 থেকে 1.5 বছর আগে তোমরা একটা নিউজে পেয়েছিলে হয়তো, যে যাদবপুরের বেশ কিছু এটিএম থেকে খুব উইথড্র হয়ে যাচ্ছে, অ্যামাউন্ট উইথড্র হচ্ছে, ওখান থেকে টাকা তোলার পর সবার অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্ট ডেবিটেড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো কিভাবে কাজ করছে, সেখানে বলা হয়েছিল MIM অ্যাটাক, MIM অ্যাটাক, MIM। So what is the full form of MIM? Man in the middle attack। জেনারেলি এটা সিকিউরিটি পারপাসের কাজ। তো সেই অ্যাটাক যেন না হয় সেটাকে রেস্কিউ করার জন্য আমরা প্রাইভেসি সিস্টেমের কথা বলবো। অ্যান্ড বায়াস মানে তোমার জেনারেলি 0-1 লজিকের ক্ষেত্রে বলি, যদি দুটো লজিকের ক্ষেত্রে, আচ্ছা বায়াসের আরো অনেক গল্প আছে। যখন আমরা একদম এক্সাক্ট তোমার ম্যাথমেটিক্যাল পোর্শনের মধ্যে ঢুকে যাবো এআই, তখন সেই জায়গার ক্ষেত্রে দেখতে পাবো। অ্যান্ড বিভিন্ন রকম সেক্ষেত্রে অ্যালগোরিদম আছে, বিভিন্ন জনের রেসপেক্টে বেশ কিছু থিওরেম দেওয়া হয়েছে। তো সেটা তোমাদের কোনো একটা ইউনিটের মধ্যে আছে, তখন আমরা এই পোর্শনটা আরো দেখবো। Challenging and opportunities. Challenging and opportunities. The challenges of AI includes data privacy, security regulations. However, the opportunities for innovation and efficiency are immense. তাহলে দেখো এই জায়গাগুলো, ডেটা প্রাইভেসি, সিকিউরিটি রেগুলেশন, এই সমস্ত কিছু অলরেডি আমরা প্রত্যেকটা টার্ম সম্বন্ধে খুব পরিচিত, অ্যান্ড এগুলো নিয়ে আমাদের ডেইলি লাইফে আমাদের কাজ হয়। ঠিক আছে। আচ্ছা, এফিসিয়েন্সি নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে দেখো তোমরা যখন তোমাদের যে সমস্ত বন্ধুরা ঘরে বসে পরীক্ষা দিয়েছে চ্যাট জিপিটি ইউজ করে, তাহলে তারা কি কাজ করেছে। তো আমি পরীক্ষার ডুপ্লিসিটি ছাড়া, ধরো কাউকে একটা স্টাডি মেটেরিয়াল রেডি করতে বলা হলো খুব কম সময়ের মধ্যে, সে যদি এআই এর হেল্প নেয়, তাহলে এটা খুব তাড়াতাড়ি করতে পারতো, খুব কম সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারবে, তাই তো। তো সেখানে ওর এফিসিয়েন্সি বেড়ে যাবে। ইনোভেশন, ইনোভেশন মানে আমরা বেশ কিছু নতুন বিভিন্ন টাইপের কাজ করতে চাইছি। নতুন কাজ মানে যে সমস্ত কাজ আগে হয়নি আমরা লজিক্যালি করতে চাইছি, যেরকম এআই রোবট। ধরো এরকমও হচ্ছে, কোনো একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ তোমার রোবট করছে, করতেই পারে। বা এরকমও হতে পারে যে তুমি ইনস্ট্রাকশন প্রোভাইড করছো রোবটকে, তোমাকে অর্ডার নেওয়ার জন্য আলাদা করে কোনো ওয়েটার নেই, রোবটকে ইনস্ট্রাকশন দিচ্ছ, অ্যান্ড তার রেসপেক্টে রোবট গিয়ে ম্যানেজারকে বা সেখানে যে যারা স্টাফ আছে, যারা ফুড প্রোভাইড করবে, তাদেরকে গিয়ে সেই ইনস্ট্রাকশন ডেলিভার করছে। হতে পারে, না হওয়ার কিছু নেই, ইভেন হয়, ইভেন হয়। ঠিক আছে। আমাদের মধ্যে হয়তো আমরা সবাই এই ব্যাপারটা দেখিনি, কিন্তু আমাদের মধ্যে এটা হয়। ঠিক আছে। ফাইনালি আমরা এখানে, দেখো আমি একটা জাস্ট ছোট্ট করে একটা ওভারভিউ দিয়েছি এআই এর ব্যাপারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য পাওয়ারফুল টুল
পোটেনশিয়াল টু ট্রান্সফর্ম সোসাইটি। আগে দেখো যেভাবে আমাদের গ্রো হচ্ছিল, মানে যেভাবে গ্রো হচ্ছিল বলতে গেলে তুমি সিলেবাস চেঞ্জের কথা বলো, বা আইটি সেক্টরের গ্রোর কথা বলো, বা মোবাইল অ্যাডিকশনের কথা বলো, বা সেলস অ্যান্ড মার্কেটিং এর ক্ষেত্রে তুমি বলো, প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে আগে যেভাবে হতো এখন কিন্তু সেইভাবে হয় না। এখন তোমার সব জায়গাতে এআই এর থ্রুয়ে প্রমোশন হয়। আগে তুমি সেলসম্যান দেখতে পেতে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতো, এখন কি হয়ে গেছে, অনলাইন সেলসম্যানের সংখ্যা বেড়ে গেছে। অনলাইন সেলসম্যানের সংখ্যা বেড়ে গেছে মানে বিভিন্ন রকম থার্ড পার্টি ওয়েবসাইট তোমাকে প্রমোট করার জন্য তোমার কাছে কিছু স্মল অ্যামাউন্ট চার্জ করে, অ্যান্ড তোমার অ্যাড বিভিন্ন জায়গাতে পৌঁছে দেয়। এর বেস্ট তোমরা এখন দেখতে পাচ্ছ, ইলেকশনের টাইম চলছে, তোমরা যদি ইউটিউব খোলো, কি দেখতে পাবে ইউটিউব খুললে? বিভিন্ন রকম অ্যাড আসে শুরুতেই। ইভেন সেই বিভিন্ন রকম অ্যাডের সাথে সাথে তোমরা এখন দেখতে পাবে যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের প্রচার করছে ইউটিউবের থ্রুয়ে। দেখেছো? এ শোনো, দেখেছো তো হ্যাঁ তোমরা? স্যার, দেখেছি, দেখেছো? তাহলে দেখো, অনেকবার আসে। হ্যাঁ, অনেকবার আসে, ফোন কলস তো আসেই, তার সাথে দেখো ডিজিটালি তারা প্রচার করছে। আগে কি হতো, বাড়ি বাড়ি গিয়ে ভোট দিন ভোট দিন এই ধরনের গল্পগুলো ছিল। ভোট দিন, আপনার এই করে দেবো, বাড়ি বানিয়ে দেবো, গাড়ি দিয়ে দেবো, চাকরি দিয়ে দেবো, ডবল ডবল চাকরি হবে, যাই হোক অ্যাকাউন্টে অনেক টাকা যাবে। তো এই ধরনের গল্পগুলো হতো। এখন ডিজিটালি তোমার অ্যাডভার্টাইজ করা হচ্ছে। আহ, বিভিন্ন তাদের পলিটিক্যাল পার্টিগুলো তাদের ম্যানিফেস্টো নিয়ে শেয়ার করাতে চাইছে, ইভেন তাদের প্রায়োরিটি পেতে চাইছে লোকজনের কাছ থেকে, যেটা আগে গ্রামের মানুষদের কাছে সম্ভব হতো না। এখন দেখো গ্রামের মানুষদের কাছেও সেটা কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে থ্রু মোবাইল ফোন। কারণ এখন ঘরে কারো কিছু থাকার না থাক, একটা মোবাইল ফোন সবার আছে, ঠিক আছে? তো সেই জন্য ডিজিটাল মিডিয়াটা সবাই চুজ করে নিচ্ছে, অ্যান্ড অনেক কম খরচে অনেক বেশি মানুষের কাছে সেই ইনফরমেশন পৌঁছানো যায়। সেই জন্য এই ডিজিটাল মিডিয়াটা এসছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি চলে যাব স্লাইড নাম্বার 7। নিচে লাস্ট স্লাইডে এখানে কিছু নেই, এখানে কিছু নেই লাস্ট স্লাইডে দেখানোর মতো। জাস্ট ক্লাস শেষ না, কিন্তু ক্লাস শেষ না, চাপ নেই, আরো অনেক বাকি আছে, পিকচার अभी भी বাকি है। ঠিক আছে, আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো যে এআই কিভাবে কাজ করছে, ঠিক আছে? তার আগে, আচ্ছা তোমাদের গ্রুপে আমি সিলেবাস শেয়ার করেছিলাম, তোমরা সবাই পেয়ে গেছো। দিস ইজ কমন সিলেবাস ফর অল। শুধুমাত্র তোমাদের ম্যাথ অনার্সের স্টুডেন্টদের শুধুমাত্র এআই এর যে সিলেবাসটা প্রোভাইড করেছে সেটা শুধুমাত্র ম্যাথ অনার্সের স্টুডেন্টদের যেই সিলেবাস থাকবে এরকম না। ইউনিভার্সিটি তোমাদের সমস্ত সায়েন্সের স্টুডেন্টদের জন্য সেম সিলেবাস করে দিয়েছে এআই। এবার সাবজেক্ট টু সাবজেক্ট একটা এআই এর সাথে একটা অপশনাল সাবজেক্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? অপশনাল সাবজেক্ট দিয়েছে, সে কোন কলেজের রেসপেক্টে, যে যে কলেজের আছে তার রেসপেক্টে, যে কলেজে তোমার এআই প্রোভাইড করতে পারবে ভেবেছে তারা এআই সাবজেক্ট স্টুডেন্টদের দিয়েছে। কিছু কিছু কলেজ ভেবেছে যে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের ফ্যাকাল্টি নেই, তো আমরা এআই প্রোভাইড করতে পারবো না। তো সেই সমস্ত কলেজ তাদেরকে, যাদের অপশনাল আছে এআই ছাড়া অন্যান্য নিতে পারে, তাদেরকে সেটা প্রোভাইড করা হচ্ছে এরকম। কিন্তু যত সায়েন্সের স্টুডেন্ট আছে যারাই বিএসসি পড়ছে সবার জন্য এআই তোমার সাবজেক্ট দিয়ে দিয়েছে এসিসি পেপারে, অনলি ফর এসিসি পেপার, স্কিল এনহান্সমেন্ট কোর্সের জন্য। ওকে, তো সিলেবাসটা তোমরা দেখেছো আই থিঙ্ক। কি সিলেবাস পেয়ে গেছো তো? তবু আমি একটু বলে দিচ্ছি কি আছে, কিভাবে কি কাজ করবে।
দেখো, তোমাদের 100 মার্কসের পেপার, থিওরিটিক্যাল পোর্শন হচ্ছে 75 অ্যান্ড টিউটোরিয়ালস 25, টোটাল 60 ক্লাসেস। তো এই জিনিসটা তোমাদের অপশনাল। মেন কি হচ্ছে, ইন্ট্রোডাকশন টু এআই, ডেফিনেশন, স্কোপ অফ এআই। স্কোপ অফ এআই নিয়ে আমি তোমাদের বলছি কোন কোন সেক্টরে কি কি হয়। অ্যান্ড হিস্টোরিক্যাল ওভারভিউ অন্য একটা দিন বলবো, কারণ কোথা থেকে তোমাদের এই যে 1950 থেকে আজকে তোমার 2024-এ এসে আমরা কোন এআই এর কোন জায়গাতে এসে পৌঁছালাম, অ্যান্ড আগে কি ছিল। ঠিক আছে, এআই এর সাবফিল্ড অ্যান্ড টেকনোলজিস। দেখো এখানে মেশিন লার্নিং, আচ্ছা ডিপ লার্নিং, আমি তোমাদের অলরেডি একটু আগেই বলছিলাম যে ডিপ লার্নিং হয়তো তোমরা নামটা শুনবে না, কিন্তু ডিপ লার্নিং ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড এনএলপি মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যাকচুয়ালি আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করি, ঠিক আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউজ করছি। তো সেগুলো কোথা থেকে আসছে, অ্যান্ড কম্পিউটার ভিশন, অ্যাপ্লিকেশন অফ এআই আমরা কোন কোন জায়গাতে ব্যবহার করছি। এআই ইন হেলথ কেয়ার, ডায়াগনস্টিক, ট্রিটমেন্ট, মেডিকেল ইমেজ, সমস্ত জিনিস কিভাবে কাজ করে তোমাদের সমস্ত কিছুই দেখানো হবে। অ্যান্ড তাদের ব্যাকএন্ডে কি লজিক ইউজ করা হয়, কোন ডেটাগুলোর রেসপেক্টে কাজ করে, ইচ অ্যান্ড এভরিথিং। তোমাদের রিয়েল লাইফ প্রজেক্টও আমি কিছু দেখাবো, যেগুলো আমি তোমার বেশ কিছু এর রিয়েল লাইফ প্রজেক্ট টিসিএস অ্যান্ড আইআইটি খড়গপুরের সাথে কোলাবোরেশনে করা হয়েছিল। সেখানে আমি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে বেশ কিছু প্রজেক্ট করেছিলাম। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে সেই ডেটাগুলো কিভাবে কাজ করে, অ্যান্ড সেগুলো থেকে কিভাবে অ্যালগোরিদম নিউলি জেনারেট করা যায়। দেখো, এআই ইন ফিনান্স, ফ্রড ডিটেকশন, অ্যালগোরিদম ট্রেডিং অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট। এছাড়াও তার নিচে যদি আমরা দেখতে পাবো, তার নিচে দেখো এখানে দেখতে পাবো এআই ট্রান্সপোর্টেশন অটোমেশন, অটোনোমাস ভেহিকেল অ্যান্ড ট্রাফিক অপটিমাইজেশন। আচ্ছা, ট্রাফিক অপটিমাইজেশন তোমার একই দিকে সব সময় যে তোমার বেশি চাপ থাকবে এরকম কিন্তু হয় না, তোমার টাইমের রেসপেক্টে হয়। তো সেই সময় যদি ওই দিকের যেদিকে ট্রাফিক কনজেস্টেড হয়ে যাচ্ছে সেই দিকে যদি ডিউরেশনটা একটু বাড়ানো হয়, তাহলে তোমার প্রবলেম, আই থিঙ্ক কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। তো সেই জায়গার ক্ষেত্রে আমরা কিভাবে এআইটাকে কাজে লাগাবো, এই রিলেটেড জিনিস আমাদের ভেবে আমাদের কিছু মডেল জেনারেট করতে হবে। তা এআই ইন কাস্টমার সার্ভিস অ্যান্ড চ্যাটবট। আচ্ছা দেখো, তোমরা যখনই কোনো জায়গাতে কোনো কিছু পারচেস করেছো অ্যান্ড তার কোনো ফল্ট পাও, সেই ফল্টের রেসপেক্টে তোমরা কোনো কোয়ারি করলে ইনস্ট্যান্ট মেসেজ করার সময় সেখান থেকে অটোমেটিক রিপ্লে আসে। সেই রিপ্লেটা কে করে? কোনো না কোনো মানুষ বসে আছে, বসে থেকে রিপ্লে করাচ্ছে না, সেটা তোমার এই চ্যাটবট গুলো রিপ্লে করে তোমার এআই এর থ্রু। অ্যান্ড এআই ইন এডুকেশন। আচ্ছা, এআই ইন এডুকেশন নিয়ে কিছু বলতে হবে? মেনলি তোমরা আজকে এআই এর ক্লাসটা করছো, 100 মার্কসের তোমাদের পেপারস আছে সেই জন্য, তাই তো? হ্যাঁ, এছাড়াও আমি এটাও শিওর যে তোমাদের মধ্যে আরো বেশ কিছু স্টুডেন্টস আছে যে যারা হয়তো এআই কে নিজের কেরিয়ার হিসেবে দেখে। অ্যান্ড এআইটা সব থেকে ভালো রপ্ত করতে পারে ম্যাথমেটিশিয়ানরা। শুধুমাত্র এআই কেন, কম্পিউটেশনাল যে কোনো পার্ট, ম্যাথমেটিশিয়ান বলো বা যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করছে, বা অন্যান্য যারা টেকনিক্যাল মানে ম্যাথমেটিক্যাল নলেজ দরকার এই সমস্ত কিছুর জন্য, কোনো কিছু ডেভেলপ করতে গেলে। হ্যাঁ, কিন্তু যাদের ম্যাথমেটিক্যাল নলেজ নেই তারা তারা গেন করে নেবে, খুব একটা প্রবলেম হবে না, ইচ্ছা থাকলেই উপায় হয়, চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা, এথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশনস অফ এআই। এখানে দেখো, বায়াস অ্যান্ড ফেয়ারনেস, এআই সিস্টেম, প্রাইভেসি, ডেটা প্রোটেকশন, ইম্প্যাক্ট এআই, এগুলো প্রত্যেকটা টপিক আমি তোমাদের ধরে ধরে করাবো। এথিক্যাল গাইডলাইন্স অফ রেসপন্সিবল AI practices, AI and innovations, emerging trends, AI and creativity, generative models and artistic application। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাস। প্রত্যেকটা ইউনিট, 5টা ইউনিট আছে, 100 মার্কস। যদি আমরা ইউনিট হিসেবে পার ইউনিট হিসেবে ধরি তাহলে হয়তো 20 থেকে 25 মার্কস মতো আসতে পারে যদি অপশনাল থাকে। তাহলে তোমার এখানে থিওরি আছে, টিউটোরিয়াল আছে। সো মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কি হবে সেটা আমরা আরো ডিটেলসে জানবো। এখন জাস্ট আমরা দেখলাম যে আমাদের কি কি আছে, ঠিক আছে, তাহলে এই রিলেটেড সমস্ত কিছু আছে। এরপর ধরো আমরা যদি একটা ছোট্ট কাজ করি, ওয়েদার প্রেডিকশন বা
কোনো একটা সারা বছরের মধ্যে কোনো একটা সময়ে কোনো একটা দিন বা কোনো একটা মাসের অ্যাভারেজ টেম্পারেচার কত হবে, কিভাবে আমরা বের করব? খুব একটা সিম্পল লজিক দিয়ে বলবো। আজকে যারা ক্লাসে আছো, যারা অনলাইনে আছো, ঠিক আছে, তোমাদেরকে যদি আমি হঠাৎ করে প্রশ্ন করি যে ডিসেম্বর মাসের অ্যাভারেজ টেম্পারেচার কত, তোমরা বলতে পারবে? কি পারবে তো? মোটামুটি অ্যাপ্রক্স আইডিয়া আছে, কিছুটা পারবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি এই জিনিসটাকেই আমরা বিভিন্ন জায়গার রেসপেক্টে ম্যাথমেটিক্যালি কিভাবে কোনো একটা পার্টিকুলার মান্থের অ্যাভারেজ টেম্পারেচার আমরা বের করতে চাইলে কি হবে, অ্যান্ড কখন কি টেম্পারেচার থাকে সেটা কিভাবে জানতে পারবো। তাহলে এই রিলেটেড কাজ যদি আমরা করতে চাই, তাহলে চলো একবার হোয়াইট বোর্ডে চলে যাই। তো দেখো, আমরা সাইন এক্স সবাই জানি। সাইন এক্স, যদি এটা গ্রাফ পেপার হয়, সাইন এক্স এর ওয়েভটা কি রকম হয়? দেখো, মোটামুটি একটা সাইন এক্স এর ওয়েভ ড্র করলাম। আচ্ছা, ধরে নিই যে এটা হচ্ছে তোমার আমাদের সামারের পিক পয়েন্ট, যেটা অ্যাপ্রক্স 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বলতে পারি। মোটামুটি এখনকার যা ওয়েদার, তাতে অ্যাপ্রক্স 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বলতে পারি। আচ্ছা, এটা কত হবে মিনিমাম? 5। 5 ধরে নিলাম, কোনো কোনো জায়গাতে হতে পারে। ঠিক আছে, সব জায়গাতে 5 ডিগ্রি টেম্পারেচার না, মানে কলকাতার কথা তো বাদই দাও। ঠিক আছে, তাহলে আমরা সাইন এক্স এর ক্ষেত্রে এই জায়গাটায় তোমার দেখি +1, আর এই জায়গাটা দেখি তোমার -1। কিন্তু এটাকে যদি আমি টেম্পারেচারের সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে এটা তোমার এমন একটা সিজন যেখানে তোমার, আমি বলতে পারবো না এটা উইন্টার বা সামার, সেম এই সিচুয়েশন আমরা দুবার পাবো। ঠিক আছে, এখানে হাফ পোর্শন পাচ্ছি, এখানে হাফ পোর্শন পাচ্ছি, অ্যান্ড এখানে তোমার এটা হচ্ছে পুরোটা ফুল ফেজ পাচ্ছি। অ্যান্ড একবার সামার, একবার উইন্টার। ঠিক আছে, একবার হাই টেম্পারেচার, একবার লো টেম্পারেচার। দেখো, এই কম্পারিজনটা করা যায় নাকি যায় না? এই কম্পারিজনটা কি করা যায় না যায় না? কি করা যাবে তো? ধরো, এই জায়গাটার ক্যালকুলেশন গুলো কোথা থেকে আসছে, ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে একটা ওয়েদার প্রেডিকশন করব, বলো, সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো এখন।
ঠিক আছে, দেখো, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ইন্টারফেস। এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ইন্টারফেস। আমরা কোনো লজিক ডেভেলপ করার জন্য কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। এই যে দেখো, আমরা যে রোবটের কথা বলছিলাম, আমরা যে রোবটের কথা বলছিলাম, সেই রোবট কিসের থ্রুয়ে চলে? ইনিশিয়ালি রোবটকে কিছু না কিছু কোডিং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেই কোডিং এর রেসপেক্টে রোবট চলে। ঠিক আছে, সিমিলারলি তোমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরে যেগুলো দেখো, যে কোনো একটা গাড়ির মধ্যে কালার হয়ে যাচ্ছে, পাইপের মধ্যে লেবেলিং হয়ে যাচ্ছে, বোতলের মধ্যে তোমার স্টিকার প্রিন্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম স্টিকার জেনারেট করা হচ্ছে, তো সেই সমস্ত কিছু কাজ কোনো না কোনো ইনস্ট্রাকশনকে ফলো করে হয়। সেগুলো কোনো না কোনো কোডিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে কাজ করা হয়। সিমিলারলি এখানেও এই যে ওয়েদারের কথা যেটা বলছিলাম, তো সেই কাজটা দেখার জন্য আমরা কি করব, একটা জাস্ট ছোট্ট কাজ আমরা দেখব, যে একটা সারা বছরের মধ্যে কিভাবে ওয়েদারটাকে আমরা বের করতে পারছি। সেই জন্য আমাদের কোডিং এর একটা বেসিক নলেজ থাকা দরকার। আমি যে ইন্টারফেসটা খুলেছি, সেটা কিসের ইন্টারফেস, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের? তোমাদের মধ্যে থেকে কেউ বলতে পারবে? সবার বলা উচিত, অ্যান্সার কিন্তু বোর্ডের মধ্যেই আছে। স্যার পাইথন। 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 পাইথন, ঠিক আছে, দেখো এখানে মেনশন করা আছে আইপাইথন 7.34, আর নিচে এখানে লেখা আছে পাইথন। এছাড়াও এখানে দেখো স্পাইডার। স্পাইডার হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই একটা শপিং কমপ্লেক্স বলতে পারো, যেখানে বিল্ট ইন লাইব্রেরি ফাংশন কিছু কিছু আছে, যেরকম নামপাই, ম্যাটপ্লটলিব, তোমার সাইপাই, ম্যাথ লাইব্রেরি ফাংশন, এই সমস্ত কিছু লাইব্রেরি ফাংশন এর মধ্যে ডিরেক্ট থাকে। তো সেটা দিয়ে আমি তোমাদের কিছু কাজ দেখাবো। তার আগে দেখো, ছোট্ট একটা প্লটিং দেখে নেবো। কি প্লটিং? না, সাইন এক্স এর প্লটটাকে, সাইন এক্স এর প্লটটাকে কিভাবে আমরা খেলা করব। যদিও তোমরা ম্যাথের স্টুডেন্ট, সাইন এক্স এর প্লট নিয়ে তোমরা হয়তো আমার থেকে আরো বেশি খেলেছো, কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে দেখবো যে ওয়েদারের সাথে সাইন এক্স এর রিলেশনটা কিভাবে আমরা কাজ করাচ্ছি। অ্যান্ড এখান থেকে এক্সাক্ট কোনো একটা মান্থের তার লোকেশনের উপর ডিপেন্ড করছে ইকুয়েশন কি হবে, তো সেটা কিভাবে কাজ করছে সেটা আমরা দেখবো। ওকে, তো সেই জন্য আমি একটা প্লটিং অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি, যেটার নাম হচ্ছে জেএনইউ প্লট। তোমরা হয়তো খুব একটা ভালো দেখতে পাচ্ছ না, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, আমি এখানে সাইজটা বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমি এখানে প্লট করছি, প্লট করার জন্য লিখলাম প্লট সাইন এক্স। দেখো, সঙ্গে সঙ্গে একটা সাইন এক্স পেয়ে গেলাম। কিন্তু এই সাইন এক্সটা যদি আমি একটা লিমিটেড একটা রেঞ্জের মধ্যে পেতে চাই, তাহলে আমাকে সেই মতো কোডটাকে রাখতে হবে। তাহলে ধরো আমি এই সাইন এক্সটা একটা রেঞ্জ সেট করতে চাইছি পার্টিকুলার, সেই জন্য ইউজ করলাম সেট এক্স রেঞ্জ। এর রেঞ্জটা আমি রাখছি তোমার 1 থেকে 12। এগেইন রিপ্লট, প্লটিং করলাম। দেখো এখানে সাইন এক্স এর কতগুলো ভ্যালু পাচ্ছে, সাইন এক্স এর কতগুলো ভ্যালু মানে কটা সাইকেল পাচ্ছি। দেখো ফুল সাইকেল কতগুলো আছে, ফুল সাইকেল স্টার্ট হয়েছে। তাহলে আমরা এখানে ফুল সাইকেল সেইভাবে বুঝতে পারছি না, কিন্তু জাস্ট এই যে জায়গাটা একটু যদি আমরা একটু মডিফাই করি, যে প্লট সাইন এক্স বাই 2 লিখে দিই, দেন এন্টার করি, তাহলে দেখো কি পাচ্ছি, sin x/2 করলে পেয়েছি তো। তো এইটাকেই আমরা তোমার প্রোগ্রামিং এ গিয়ে কাজে লাগাবো। ঠিক আছে, প্রোগ্রামিং এ গিয়ে কাজে লাগাবো। সেই জন্য কিছুটা প্রোগ্রামিং নলেজ থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, এগুলো আমি তোমাদের আহ, আচ্ছা, ফার্স্ট ক্লাস যখন আমি পাইথনে নিয়েছিলাম, তখন তোমাদের এই কারণে বলেছিলাম যে সবাই জয়েন করবে, যাদের এআই আছে তারাও জয়েন করবে, যাদের পাইথন আছে তারাও জয়েন করবে। এই কারণে, কারণ এআই এর কাজগুলো আমরা যখন মডেল ডেভেলপ করব, তখন বেসিক পাইথন নলেজ দরকার পড়বে। ওকে। হ্যাঁ।
ওই সময় আমি কাজ করানোর সময় যদিও প্রত্যেকটা লাইন বাই লাইন মডেল জেনারেট করার সময় বলে দেবো, তবুও যদি তোমাদের নলেজ থাকে তাহলে ভালো, না হলেও ক্ষেত্রে না হলেও কোনো অসুবিধা হবে না। তাহলে চলো এখানে আমি জাস্ট কাজটা করি, ফ্রম ম্যাথ ইম্পোর্ট সাইন নেব, আর পাই দরকার হতে পারে, হচ্ছে ফ্রম নাম পাই ইম্পোর্ট অ্যারেঞ্জ দেন। আচ্ছা আমি এখানে কোড খুব একটা এক্সপ্লেন করছি না এই কারণে, কারণ এগুলো কোড তোমার অনেকটা ভেতরের দিকে যেতে হবে। অলরেডি পাইথনের ক্লাসে চলছে বেসিক কিছু জিনিস কিভাবে আসছে কোথা থেকে আসছে, কিন্তু তোমাদেরকে ছোট্ট একটা জিনিস যেটা বলে দেবো আমি, সেটা হচ্ছে যে একটা ফাংশন কিভাবে রিটার্ন করে, সাইন এক্স বাই টু। আচ্ছা এই যে জেএনইউ প্লটে দেখো এখানে আমরা এখানে একটা প্লট দেখেছিলাম, প্লটিং এর মধ্যে ভ্যালুটা কি দেখতে পাচ্ছ, 0.4 থেকে মাইনাস ওয়ান, আচ্ছা সরি, +1 থেকে -1 এর মধ্যে, কিন্তু আমাদের টেম্পারেচার ম্যাক্সিমাম কত হতে পারে, 40 ডিগ্রি, যদিও 45 46 এবার আমরা দেখতে পেয়েছি। আচ্ছা মিনিমাম টেম্পারেচার কত হবে কেউ বলবে, মিনিমাম টেম্পারেচার, যারা দার্জিলিং বাড়ি তারা বাদ দিয়ে, যাদের বাড়ি দার্জিলিং তারা বাদ দিয়ে বলো, কি কত অ্যাপ্রক্স, মোটামুটি, যারা একটু স্যার শীতকালে। 16 এরকম। 16, আচ্ছা, তো 16 যদি আমরা ধরে নিই, তাহলে দেখো 40 থেকে 16, কিন্তু আমার সাইন এক্স এর রেঞ্জ তো 1 থেকে +1 থেকে -1, এটাকে কিভাবে ম্যানেজ করব বলো, কিভাবে ম্যানেজ করব? ধরো আমি একটা মাল্টিপ্লায়ার ইউজ করলাম, 18, 18 যদি মাল্টিপ্লায়ার ইউজ করি তাহলে আমি ভ্যালু কত পাবো, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ভ্যালু কত পাবো, 1 × 18, ম্যাক্সিমাম 18, আর নিচের দিকে কত পাবো, -18। তাহলে আমাদের টেম্পারেচার ম্যাক্সিমাম 18 হয় না, আর লো লোয়েস্ট টেম্পারেচার -18 কখনোই হবে না, অ্যান্ড +18 আমাদের গরমের সময় এত কম টেম্পারেচার থাকে না। তাহলে এটাকে একটু মডিফাই করে যদি লিখি, এর সাথে ধরো একটা ভ্যালু অ্যাড করে দিই, অ্যাপ্রক্স 25, তারপর দেখবো কি হচ্ছে। দেখো যখনই করে দিলাম এই জায়গাটা, এটা বুঝতে পারছো তোমরা, এই পয়েন্টটা দেখো, এটা 45 আছে, এটা 45-এর কাছাকাছি যাচ্ছে, অ্যান্ড এই লোয়ার পয়েন্টটা দেখো, এটা 10, এটা 15, এরকম জায়গাতে এসছে, মানে 12 বা এরকম কিছু সামথিং এসছে। ইভেন এই জায়গাটা যদি দেখো, দেখো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 6 8, আচ্ছা 2 4 6 8, মানে 1 থেকে শুরু করে 12 অব্দি আছে এই জায়গাটা দেখো, বুঝতে পারবে তোমরা, 2 থেকে শুরু করে 12 অব্দি আছে। তাহলে এটা যদি আমি মান্থ হিসেবে ধরি, তাহলে এটা 12টা মাসকে রিপ্রেজেন্ট করছে, অ্যান্ড একবার হচ্ছে তোমার সামারের টেম্পারেচার, উইন্টারের টেম্পারেচার, বাকি হচ্ছে তোমার মিডিলে যে মিড সিজন থাকে সেগুলোর টেম্পারেচার ডিনোট করছে, ঠিক আছে। তাহলে এটাকেই আমরা আরো একটু ভালোভাবে যদি এখানে কাজ করাই, তাহলে দেখতে পাবো, জাস্ট দেখো এখানে আমরা একটা মাল্টিপ্লায়ার ইউজ করেছিলাম, 18 + 25। এবার আমরা যদি এটা বছরের বিভিন্ন সময়ে আমার টেম্পারেচার জানার দরকার হয়, তখন আমরা কি করব, এটাকে রান করালাম, রান করানোর পর দেখো এখন হচ্ছে f(x) এর রেসপেক্টে আমরা লিখতে পারবো। তো f(1) এর ভ্যালুটা কত সেটার জন্য আমি ডান দিকে লিখলাম f(1), f(1), দেখো রেজাল্ট এখানে পেয়ে গেলাম 33। আচ্ছা f(1) 33, এটা কোন মান্থের রেজাল্ট পেলাম, এটা কোন মান্থের রেজাল্ট পেলাম বুঝতে পারছি না আমরা, তাই তো। তাহলে দেখো এখানে আমরা যদি যাই,
এখানে যদি আমরা যাই অ্যান্ড প্লটটা দেখি, তাহলে এই ঠিক এই জায়গাটা কত, 3rd নাম্বার মান্থ, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু। দেখো তোমাদের এখন তোমাদের কোন সেশন চলছে বলতে পারবে? সেশন সেশন তোমরা যখন কোনো পরীক্ষা দাও, যদি তোমাদের বলা হয় মাধ্যমিকে, তোমাদের মাধ্যমিকের প্র্যাকটিক্যাল কপিতে তোমরা সেশন মেনশন করেছো, ঠিক আছে, সেখানে তো সেশন লিখেছো কিছু একটা, যে 2022-23, 2023-24, ঠিক আছে। তাহলে সেশনটা অ্যাকচুয়ালি কোন সময় শেষ হয়? উম যাদের পরিবারের কেউ ব্যাংকে কাজ করে, মানে ব্যাংকে চাকরি করে, তারা ভালো জানবে সেশন কখন শেষ হয়। ইয়ার এন্ডিং কোন মাসে? মার্চ মাসে, তাই তো? তাহলে মার্চ মাসে যদি ইয়ার এন্ডিং হয়, এপ্রিল মাস ফার্স্ট, তাহলে এটা ধরে নিতে পারো তোমার ফার্স্ট মানে হচ্ছে এপ্রিল মান্থ, সেকেন্ড হচ্ছে মে, এভাবে চলতে থাকবে। তাহলে লাস্ট মাসে কি আসবে 12-এ? মার্চ। মার্চে দেখো মিডিয়াম টেম্পারেচার। আচ্ছা, তার 2 মাস আগে ফেব্রুয়ারি অ্যান্ড জানুয়ারি। আচ্ছা, জানুয়ারি আর ডিসেম্বর দেখো, এই দুটো 9 and 10, জানুয়ারি আর ডিসেম্বর সব থেকে লোয়েস্ট টেম্পারেচার থাকে, একদম কম টেম্পারেচার থাকে। ম্যাক্সিমাম কোথায় থাকবে? এই সময়। আমরা মে মাসে দেখলাম যদি বৃষ্টি না হয়। হ্যাঁ, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে অবশ্য, যে অ্যানাদার প্যারামিটার, আমরা শুধুমাত্র যদি আমাদের সিজনাল রিপোর্ট হিসাবে আমরা দেখি, তাহলে এই ধরনের রিপোর্ট পাবো। কোথাও নিম্নচাপ, কোথাও উচ্চচাপ, এইগুলো আমরা যদি বাদ দিই, তাহলে এই ধরনের আমরা একটা ডায়াগ্রাম পেতে পারি। তো সেটাই আমরা দেখাচ্ছি যে এফ অফ এর জন্য, সরি, F(1) এর জন্য আমরা এই ধরনের রেজাল্ট পাচ্ছি। তাহলে আমাদের প্রত্যেকটা 12টা মাসের যদি রেজাল্ট পেতে হয়, তাহলে কি করব? লুপ ক্রিয়েট করব, কম্পিউটারকে ইনস্ট্রাকশন প্রোভাইড করব যে তুমি 12টা মাসের রেজাল্ট আমাকে পরপর দিয়ে দাও। তো কম্পিউটার কি করবে? এখানে তোমার 12টা মাসের রেজাল্ট দিয়ে দিবে। তা এখানে আমি একটা লুপ ক্রিয়েট করলাম, পাইথনের লুপ, F(i), ঠিক আছে। দেখো এখানে এটা ফার্স্ট মাসের জন্য পেয়েছি, তারপরে সেকেন্ড মাসের জন্য পেয়েছি। ফার্স্ট মান্থ মানে তোমার এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, দেখো এবার কমছে, সেপ্টেম্বর, অক্টোবর কমে যাচ্ছে, নভেম্বর আরো কমে গেল, ডিসেম্বর আরো কমে গেছে, জানুয়ারি আবার বাড়ছে, ফেব্রুয়ারি বাড়ছে, মার্চ আরো বেড়েছে, এপ্রিল আবার বেড়েছে, মে বেড়েছে, এইভাবে চলছে। তাহলে রোটেশন। তাহলে আমরা যে প্লটটা দেখেছিলাম এখানে, এখানে যে আমরা প্লটটা দেখেছিলাম, দেখো ম্যাচ করছে কিনা। ম্যাচ করছে, দেখতে পাচ্ছ? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই রেজাল্টটা হাপাজেটলি অনেকটা এসছে। চাইলে এটাকে আমরা আরো ডেকোরেটেড ওয়েতেও লিখতে পারি। ডেকোরেটেড ওয়েতে কিভাবে লিখতে হয় সেটা তোমরা দেখে নাও এখানে। স্যার রেঞ্জটা 1 আর 13 কেন নিলাম? আচ্ছা দেখো, ফর আই ইন রেঞ্জ, 12টা তো। তোমাদের যখন আমি পাইথন শেখাবো, ফর লুপ, হোয়াইল লুপ, কিভাবে লুপ কাজ করে, তো এখানে দেখো ফর লুপ যখন স্টার্ট হয়, তো এখানে ফার্স্ট এ আর বি পয়েন্টে, তোমার এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড বি হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট। অ্যাকচুয়ালি বি এন্ডিং পয়েন্ট হয় না, B-1 এন্ডিং পয়েন্ট হয়, B-1 এন্ডিং পয়েন্ট হয়। সেই জন্য আমি এখানে এক এক্সট্রা লিখেছি, মানে 12+1 করা আছে, ঠিক আছে। সেই জন্য 13 লিখেছি। 13 লিখলে আমি পাবো কত? 12 অব্দি পাবো। এটা হচ্ছে F(12) এর ভ্যালু। এই ইকুয়েশনে যদি আমরা F(12) বসাই, তাহলে এই ভ্যালুটা পাবো। সেটা তোমাকে দেখাচ্ছি আমি, দেখো। ঠিক আছে, দেখো
ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা ভ্যালুর জন্য f(1) এর জন্য রেজাল্ট কত, f(2) এর জন্য রেজাল্ট, f(3) এর জন্য রেজাল্ট, f(4) এর জন্য, f(5) এর জন্য, f(6) এর জন্য, f(7), f(8), f(9), f(10), 11, 12। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো, এখানে ভ্যালু গুলো দেখতে অনেকটা বাজে মনে হচ্ছে, তো এটাকেও আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে দিতে পারি। আমি এখানে তোমার এটাকে রাউন্ড ফিগার করে নিচ্ছি, রাউন্ড টু ডেসিমাল প্লেস। দেখো চেঞ্জেস হয়ে সবগুলো তোমার রাউন্ডে চলে এসছে। সো f(1) মানে এপ্রিল মাসের অ্যাভারেজ টেম্পারেচার। তাহলে দেখো আমাদের প্লটের সাথে ম্যাচ করে যাচ্ছে, প্লটের সাথে ম্যাচ করে যাচ্ছে। f(2) 40 ডিগ্রি, f(2) মানে এই জায়গাটা, এটা হচ্ছে তোমার 40 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্ড তার থেকে আরো বেশি ওপরে যদি আসি, আমরা দেখতে পাবো কত এসছে f(3) তে, দেখো 42, আরো বেড়েছে 42, দ্যাট ইজ 45। তো এইভাবে আমরা এখানে তোমার ম্যাক্সিমাম টেম্পারেচার কত দেখলাম, ম্যাক্সিমাম টেম্পারেচার কত দেখেছি 42, যেটা তোমার এপ্রিল মে জুন, জুন মাসের জন্য যদি বৃষ্টি না হয় ম্যাক্সিমাম টেম্পারেচার। অ্যান্ড সব থেকে কম টেম্পারেচার কোথায় দেখলাম, f(9). এটা কোন মাসে পড়ছে বলো তো, f(9)টা? ডিসেম্বর। ডিসেম্বর। তো অলরেডি আমাদের ডিসেম্বর এরকমই টেম্পারেচার থাকে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মোটামুটি বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গাতে এই ইকুয়েশন ম্যাচ করে যাবে। তাহলে আমরা এখানে যে ইকুয়েশনটা বানালাম, তাহলে তোমরা যদি এই ধরনের কোনো লোকেশনের রেসপেক্টে এরকম একটা ইকুয়েশন বানাতে পারো, তাহলে তোমার নামই ওই ইকুয়েশনটার নাম হয়ে যাবে, অ্যান্ড তুমি হয়ে গেলে সায়েন্টিস্ট। ঠিক আছে, তো দেখো আমরা এই ধরনের আমরা বেশ কিছু কাজ, আমরা বেশ কিছু মডেল জেনারেট করব। এই যে দেখো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে একটা টার্ম তোমরা সবাই শুনেছো, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। রিল শেয়ার করার সময়, যে কোনো রিল, ফেসবুক রিল বলো বা ইনস্টাগ্রাম রিল শেয়ার করার সময় তোমরা একটা হ্যাশট্যাগ দিয়ে টার্ম মেনশন করে দাও, ভাইরাল ভিডিও, ভাইরাল ইমেজ, এই ধরনের কিছু, বা ট্রেন্ডিং ভিডিও, এরকম তোমরা টার্ম গুলো মেনশন করে দাও। অ্যাকচুয়ালি এই রিলেটেড টার্ম গুলো যেখানে থাকে, সেগুলোই মানে সেগুলোই জেনারেলি মানুষজন বেশি দেখে। তাহলে মানুষজন যে টার্মগুলো বেশি দেখে তাকে সেগুলোই বেশি রিকমেন্ড করা হয়। তাহলে নিজেদের রিকমেন্ডেশন বা রিচ বাড়ানোর জন্য ভিডিওতে এই ধরনের কিছু টেক্সট অ্যাড করা হয়, যদিও ওই ভিডিওর সাথে ওই রিলেটেড টেক্সট নাও হতে পারে, এরকমও হয়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, পুরোনো গানের সাথে নতুন কিছু, যেটা ট্রেন্ডিং টপিক, সেই ধরনের কিছু দিয়ে দেওয়া হয়। যদি তোমরা কেউ ইউটিউবের মধ্যে কোনো এক্সট্রা এক্সটেনশন ডাউনলোড করে থাকো, তাহলে তোমরা তাদের কি কি ট্যাগ ইউজ করেছে সেটা তোমরা দেখতে পাবে। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা দেখো ক্লিয়ার হয়েছে কি সবার? আচ্ছা, আমি এখানে প্রোগ্রামিংটা তোমাদের অ্যানালিসিস করলাম না, এই কারণে অ্যানালিসিস করলাম না কারণ এই রিলেটেড প্রোগ্রামিং তোমাদের আমি পাইথন অ্যানালিসিস করব। ঠিক আছে, আর ফার্স্ট ডেতে তোমাদের যদি প্রোগ্রামিং শুরু করি, কোথা থেকে এলো, কিভাবে এলো, জেনারেলি যারা জানো তারা হয়তো বুঝে গেছে যে কিভাবে কি হয়েছে। কিছুই না, আমি এখানে সাইন এক্স অ্যান্ড পাই এর ভ্যালু যদি ইউজ করি, তাহলে আমাকে একটা লাইব্রেরি ফাংশন আছে, সেখান থেকে নিয়ে এসে কাজ করতে হচ্ছে। অ্যান্ড অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ একটা টার যেটা তোমার সমস্ত কিছুকে অ্যারেঞ্জ করে, যেটা আমি এখানে কোনো কাজে লাগাইনি। আমি ভেবেছিলাম কাজে লাগাবো বলে আমি ওটা লিখলাম, কিন্তু এখানে আমি আরো ইজিয়েস্ট ওয়েতে এখানে ফর লুপ দিয়ে কাজটা করে নিয়েছি। ফর আই ইন রেঞ্জ 1 to 13, মানে হচ্ছে এক্সক্লুডিং 13, দেন এফ অফ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে আই এর ভ্যালুটা এখানে চলে আসা, এই যে এখানে আই এর ভ্যালুটা লিখেছি। যদি আমরা শুধুমাত্র লিখতাম f(x), তাহলে প্রত্যেকটা জায়গাতে f(x) চলে আসতো, তখন ডট ফরম্যাট দেওয়ার দরকার হতো না। এগুলো হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং বলা হয়। অ্যান্ড রাউন্ড, রাউন্ড মানে হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেশন ভ্যালু নেবে। তো অ্যাপ্রক্সিমেশন ভ্যালু কার নেবে, f(i) মানে ফাংশনের নেবে। অ্যান্ড 2 মানে 2 ডেসিমাল প্লেস অব্দি নেবে, বা 2 ফ্লোটিং পয়েন্ট নেবে, 2 দশমিক স্থান অব্দি ভ্যালু নেবে উইথ অ্যাপ্রক্সিমেশন। মানে 0.5, যদি 0.5 এর বেশি হয় পরের ভ্যালুটা, তাহলে সে
+1 অ্যাড করবে, অ্যান্ড 0.5 যদি কম হয় তাহলে যে ভ্যালুটা আছে সেটাই থাকবে। ক্লিয়ার হয়েছে সবার এত দূর অব্দি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এআই রিলেটেড তোমাদের কারো কোনো কোয়ারি আছে? আছে তো স্যার অনেক, আস্তে আস্তে বলবো। বলো কোনো কোয়ারি থাকলে, সেই নিয়েই হবে, সেই নিয়েই শুরু হবে। আমি জাস্ট একটা ছোট্ট তোমাদের এক্সাম্পল হিসেবে দেখালাম, আমি কিন্তু এটা কোনো কিছু পড়ালাম না। পড়াবো যখন, তখন তোমাদের এগুলো গোড়া থেকে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, জাস্ট তখন সেগুলো ডিটেলসে বলবো। আচ্ছা, মোটামুটি এই জায়গাটার মধ্যে কারো কোনো ডাউট আছে কিছু, যে বুঝতে পারলাম না বা কিছু? আছে কারো? নেই? মোটামুটি আমি যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেব, আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না। তারপরও যদি তোমাদের কোনো ডাউট হয়, তাহলে তোমরা লাইভ ক্লাসে আমার সাথে ইন্টারাক্ট করে কোশ্চেন করে নিতে পারছো। তাছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপের মধ্যে আছে। তোমাদের যদি গ্রুপে কোশ্চেন করতে মনে হয় যে হ্যাঁ এই প্রশ্নটা করবো, এই প্রশ্নটা করলে গ্রুপের বাকি ছেলেরা তো আমাকে বোকা বোকা বলবে না, তুমি ডিরেক্টও মেসেজ করতে পারো। জেনারেলি অসুবিধা কিছুই নেই, তুমি গ্রুপে মেসেজ করলেও কোনো কোশ্চেনই ছোট না। ঠিক আছে। ইভেন সমস্ত কোশ্চেনই সবার জানা দরকার, তো নলেজ শেয়ারের জন্য তোমরা গ্রুপে কোশ্চেন করতেই পারো, কোনো অসুবিধা নেই। আমাকেও টেক্সট করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা অ্যান্সার ঠিক পেয়ে যাবে কখনো না কখনো। আমার যদি মনে হয় যে এটা হ্যাঁ সবার জানার দরকার, তাহলে আমি সেটা নেক্সট ক্লাসেও ডিসকাস করে নিতে পারি। ঠিক আছে। তো যত তোমরা আমার সাথে ইন্টারাক্ট করবে, নলেজ তোমাদের বাড়বে, অ্যান্ড আমি তোমাদেরকে আরো বেটার জিনিস দিতে পারবো। তোমাদের চাহিদা যত বাড়বে, সেই চাহিদা অনুযায়ী আমি তোমাদেরকে প্রোভাইডও করতে পারবো। ঠিক আছে। বলো, কারো এআই রিলেটেড কোনো কোয়ারি আছে, যে এরকম জিনিস দেখেছিলাম, এরকম হয়েছে, এর লজিকটা কি হবে, এই ধরনের কোনো কিছু? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। স্যার আমি চ্যাট জিপিটিতে একবার একটা ম্যাথস আর কিছুতেই পাচ্ছিলাম না, তো সলিউশনটা সার্চ করেছিলাম। হ্যাঁ। তো একবার ও একরকম সলিউশন দিল, হুম। পরে আবার আরেকদিন যখন সার্চ করেছিলাম ডিফারেন্ট আনসার দিল, এবং মানে সলিউশনটার বলে আনসারটাও দিচ্ছি, কিন্তু different। এটা কেন বলে হলো? দিচ্ছি, বলে দিচ্ছি। দেখো, চ্যাট জিপিটির যে মেন ফান্ডা, সেটা তোমাকে জানতে হবে, যে চ্যাট জিপিটি কোন লজিকের বেসিসে কাজ করে। যে আমাকে যে অ্যান্সার গুলো দিচ্ছে, সে কি কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দিচ্ছে, না কোনো জায়গা থেকে ডেটা এক্সট্রাক্ট করে নিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস তোমাকে বুঝতে হবে। এর আগে আরো ডিপ লেভেলের কিছু জিনিস আছে, সেটা তোমাকে বুঝতে হবে। জেনারেলি তুমি কোনো কোশ্চেন চ্যাট জিপিটি কে করলে, কোনো টেক্সট রিলেটেড কোশ্চেন করলে, সে কারেক্ট ইনফরমেশন দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম। কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তুমি দেবে, তখন ভেরিয়াস টাইপের অ্যান্সার পাবে। তার মেন রিজন হচ্ছে, তোমরা সবাই ম্যাট্রিক্স পড়েছো। ম্যাট্রিক্স দেখো, ম্যাট্রিক্সের যে ভ্যালু, জেনারেলি ম্যাট্রিক্সের কোনো একটা পয়েন্টের লোকেশন আমরা আই জে দ্বারা ডিনোট করি। আচ্ছা, আই জে দ্বারা ডিনোট করা মানে এটাকে কি বলবো, 2D বলবো? এত দূর অব্দি সবার ক্লিয়ার? যদি কোনো একটা ভ্যালুকে বা কোনো একটা পয়েন্টকে আই জে কে দ্বারা ডিনোট করতে হয়, তাহলে সেটা ডাইমেনশন কত হবে? 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনাল। আচ্ছা, এরকম হতে পারে যে এ থেকে জে অব্দি ডাইমেনশন মেনশন করতে গিয়ে আমাকে লিখতে হচ্ছে ডাইমেনশন 10। এবার কনফিউশন পড়ে গেছে, তাই তো? টেন্সার নাম শুনেছো? টেন্সার, টি, নাম শুনছি বাট জিনিসটা কি জানি না। জিনিসটা কি বোঝো? আচ্ছা, তোমরা সিপিইউ নাম শুনেছো, জিপিইউ নাম শুনেছো। জেনারেলি গেমিং পিসির ক্ষেত্রে জিপিইউ ব্যবহার করা হয়। এরপরে তোমরা নাম হয়তো শুনেছো, শুনেছো কিনা জানি না, টিপিইউ। ঠিক আছে। সিপিইউ, জিপিইউ, টিপিইউ। চ্যাট জিপিটির ব্যাকএন্ডে যে প্রসেসর, মানে যে প্রসেসিং করছে, জেনারেলি আমরা সিপিইউ ফর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অ্যান্ড টিপিইউ তোমার
আরো ডিপ লেভেলে গিয়ে কাজ করে, আরো হিউজ ডেটা নিয়ে কাজ করে। ঠিক আছে, হিউজ ডেটা নিয়ে কাজ করে। তো হিউজ ডেটাটা কোথা থেকে পাই? এই যে আমি বললাম 10x10 অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স হয়, 10x10 অর্ডারের ম্যাট্রিক্স থেকে ডেটা এক্সট্রাক্ট করবে কিভাবে? অনেকটা সময় লাগবে। সিমিলারলি 1,00,000 x 1,00,000 অর্ডারের এই রকম 1,00,000 1,00,000 1,00,000 এই যে 4-5টা যদি এরকম থাকে, সেই জায়গা থেকে যদি ওকে ডেটা এক্সট্রাক্ট করতে হয়, তাহলে কম্পিউটেশনাল পাওয়ার বাড়াতে হবে সিস্টেমের। ঠিক আছে, এবার তোমার মানে আমি যে গল্পটা বলতে চাইছি সেটা কি বুঝতে পারছো? মানে হাই পারফরমেন্স কম্পিউটার দরকার। তো হাই পারফরমেন্স কম্পিউটার এর জন্য কি আমার চ্যাট জিপিটিতে ভুল এসেছিল এরকম কোনো ব্যাপার না। এই জন্য তোমার চ্যাট জিপিটিতে ভুল আসেনি। যখন এই পারফর্মটা করা হয়, তখন ডেটা, ম্যাথমেটিক্যাল ডেটা কোনো একটা অ্যালগোরিদমকে ফলো করে, অ্যান্ড বিভিন্ন জায়গা থেকে ডেটা এক্সট্রাক্ট করার সময় কিছুটা ভুল জায়গা থেকে ডেটা এক্সট্রাক্ট করে নেয়, যার কারণে ম্যাথমেটিক্যাল পারপাসে কিছু কিছু ভুল ডেটা আসে। তুমি কঠিন প্রশ্ন না, সিম্পল কোশ্চেন, সিম্পল কোশ্চেন, জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তুমি এখানে ট্রাই করে দেখবে, রেজাল্ট ভুলও আসতে পারে। ঠিক আছে, ডিফারেন্ট রেজাল্ট আসবে। তো ডিফারেন্ট রেজাল্ট যদি আসে তার মানে শিওর একটা রেজাল্ট ভুল থাকবে, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তোমার তো ইউনিক রেজাল্ট দেবে, তাই তো? সমস্ত এলিমেন্টের ইউনিক ইউনিক রেজাল্ট পাবে তুমি। ঠিক আছে, যে তোমার রো আর কলামের রেসপেক্টে প্রত্যেকটা জায়গায় একই ভ্যালু আসবে, কিন্তু কিছু কিছু জায়গাতে যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায়, একবার রান করানোর পর সেকেন্ড টাইম যখন আমি চ্যাট জিপিটি থেকে রেজাল্ট বের করছি, কোনো একটা জায়গাতে যদি ভ্যালু আমার চেঞ্জেস হয়, চ্যাট জিপিটি আমার ভুল অ্যান্সার দিচ্ছে। তো এই হচ্ছে তার রিজন, যখন তোমার কাজ করে তখন এই ধরনের ভুলটা নেই। হ্যাঁ, এরপরে আরো একটা কন্ডিশন আছে। তুমি যখন চ্যাট জিপিটিতে এটা সার্চ করেছিলে, আমি শিওর যে তুমি চ্যাট জিপিটি 3.5 বা 3 ইউজ করেছিলে। am I রাইট? ইয়েস স্যার। কারণ হচ্ছে চ্যাট জিপিটি 3 বা 3.5 বা তার লোয়ার ভার্সন সবসময় তোমার 2019 বা 2020-র আগের ডেটা নিয়ে কাজ করে। সেখানে অনেক কিছু তোমার ডেভেলপ নেই, অ্যান্ড সেই জন্য ওরা ইচ্ছা করেই কিছু কিছু জিনিস করে রেখেছে। সেই জন্য তোমাকে কি পারচেস করতে হবে? GPT-4, যেখানে তোমাকে পে করতে হবে, সেখানে তুমি অ্যাকুরেট রেজাল্ট পেয়ে যাবে। তো মার্কেটিং পারপাসে তোমাকে যদি সমস্ত কিছুই ফ্রিতে করে দেবে, তাহলে তাহলে ওদের রেভিনিউ জেনারেটটা কোথা থেকে হবে? ওরা ব্যাকএন্ডে এত পরিশ্রম করছে, এত খাটছে, ক্লাউড সার্ভারে ডেটা আছে, কম্পিটিশন করছে, তোমার ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হচ্ছে ওদের, এত সেটা ব্যাকএন্ডে অনেক প্রোগ্রামার কাজ করছে ডেভেলপিং এর জন্য। তাহলে তাদেরকে তো আর্নিং করতে হবে। সেই জন্য একটা তোমার ট্রায়াল পিরিয়ড রেখে দিয়েছে, আর একটা তোমার প্রো ভার্সন রেখে দিয়েছে, যেখানে তুমি রেজাল্ট অ্যাকুরেট পাবে। ইভেন তুমি যে চ্যাট জিপিটি ইউজ করেছিলে সেটা যদি আবার খুলে দেখো, তাহলে ওখানে তোমাকে বলা হয়েছে যে রেজাল্ট ভেরিফাই করতে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে রেজাল্ট ভেরিফাই করতে? কারণ চ্যাট জিপিটি অল টাইম তোমার অ্যাকুরেট রেজাল্ট দেবে না, সেটা তোমাকে ওখানে নোটিফাই করছে। তাই তো নিচের দিকে দেখবে একটা লাইন মেনশন করা থাকে যে এটাই তোমার 100% কারেক্ট, সেটা চ্যাট জিপিটি অ্যাসিওর করছে না, তোমাকে নিজে থেকে ভেরিফাই করে নিতে বলা হচ্ছে। তাই তো দেখবে এ হ্যাঁ। ধরনের কমেন্ট করা থাকে। হ্যাঁ, এবার বলেছিলাম যে ক্লাসের শেষে একটা ছোট্ট ট্রিক্স বলবো। ঠিক আছে, তোমাদেরকে যে পিপিটিটা দেখালাম, তোমরা জানো এই পিপিটিটা বানাতে কতক্ষণ সময় লেগেছে? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? আরে বলতে পারো। কেউ বলো 1 ঘন্টা, কেউ বলো একদিন, কেউ বলো 3 দিন। জেনারেলি এই পিপিটিটা তোমার আমি বানিয়েছি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। হাউ ইট ইজ পসিবল? 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিভাবে পসিবল? আমার টাইপ করতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণে
তোমার রেডিমেড জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? কারণ তোমাদের এআই ক্লাস নেব, অথচ আমি এআই ইউজ করব না, সেটা হবে হয় সেটা বলো? তোমাদের এই পিপিটিটা জাস্ট আমি ক্লাসরুমে ঢোকার কিছুক্ষণ আগে মনে হলো যে তোমাদের, হ্যাঁ আমার তোমার ইন্ট্রোডাকশন টু এআই ডিটেলস পিপিটি আছে, সেই পিপিটিও তোমাদের আমি দেখাবো, হ্যাঁ, কোনো একদিন দেখাবো। আজকে পেন ড্রাইভে নিয়ে ল্যাপটপে আছে, দেখাবো কোনো এক সময়, আজকে এমনি দেরি হয়ে গেছে। তো ক্লাসে ঢোকার সময় মনে হলো যে তোমাদেরকে আমি এআই নিয়ে বলবো, অথচ এআই দিয়ে কাজ করলাম এই জিনিস দেখাবো না। সেই জন্য ইনস্ট্যান্ট এআই রিলেটেড টপিক তোমার সার্চ করলাম কোনো একটা এআই থ্রু এ যে ওয়েবসাইট গুলো থেকে পিপিটি বানানো হয়, জাস্ট সেখানে তোমার সঙ্গে সঙ্গে দিয়ে দিল ইনস্ট্যান্ট, অ্যান্ড তোমাদেরকে আমি সেটাই দেখালাম। দ্যাটস দ্য পাওয়ার অফ এআই। তাহলে দিনে রাতে কোটিপতি হওয়ার মতো গল্প শুধুমাত্র এআই এর মধ্যেই আছে, ঠিক আছে? এআই তোমাকে চাইলে মার্কেটিং পারপাসে যেরকম তোমাকে একদিনে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, ঠিক সিমিলারলি এআই এর থ্রুতে এমন কিছু কিছু কাজ আছে যেখানে তুমি চাইলে নিজেকে লাখপতি থেকে কোটিপতি বানিয়ে নিতে পারো। আস্তে আস্তে আমাদেরকে সেই জিনিসগুলো শিখতে হবে, অ্যান্ড তার ভুল ইমপ্লিমেন্টেশন করলে তার ক্ষতিপূরণ তোমাকেই করতে হবে। তো সবসময় আমরা চেষ্টা করব যে আমার মডেল অ্যাকুরেট হতে হবে, লিগ্যাল কাজ করতে হবে, অ্যান্ড সেটাকে নিয়ে যেন আমি ইউটিলাইজ করে আমি পজিটিভ থিঙ্কিং কিছু কাজ করতে পারি, পজিটিভ কিছু কাজ করতে পারি, ঠিক আছে? এমন কিছুও হতে পারে তোমরা দেখবে যে বর্ডারে যদি আমরা এআই রোবট ইউজ করাই সোলজার হিসাবে, তাহলে কি হবে? দেশের জওয়ান মারা যাবে না, তাই তো? কারণ এআই রোবটকে সামনে দেওয়া হবে, এটা তো পিছনে থাকবে। অ্যান্ড এআই রোবট নষ্ট হয়ে গেলে কিছু নেই, শুধুমাত্র টাকা পয়সা নষ্ট হবে। কারণ তোমার ম্যানুফ্যাকচারিং কস্ট, ইমপ্লিমেন্টেশন কস্ট, এই সমস্ত কিছু নষ্ট হবে। এছাড়াও এআই মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে কি কোনো ডিফারেন্স নেই, নাকি ডিফারেন্স আছে? যদি আছে, তাহলে কিভাবে সেটা আমরা ডিফারেন্সিয়েট করব? একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা হিউম্যান ইন্টেলিজেন্স দুটো সেম হতে পারে? পারে কি? পারে না। এআই এর মধ্যে কি ইমোশন থাকবে? না মানে জেনারেলি যদি আমরা সেরকম কোনো অ্যালগোরিদম না বানাই যার মধ্যে কিছু ইমোশন আমি ইনপুট করব, তাহলে তো ইমোশন শো করতে পারবে না। করতে পারবে না, ঠিক আছে? তো দেখো, রোবটের লাস্ট পার্ট তোমরাও দেখেছো, আমিও দেখেছি, ঠিক আছে? তো আস্তে 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 আমরা যখন মডেল গুলো জেনারেট করব, তখন আমরা সেই কনক্লুশনে আসবো যে এআই কি ইমোশন নিয়ে কাজ করতে পারে নাকি পারে না। দ্যাট ওয়াজ বিগ কোশ্চেন মার্ক। ওকে, আচ্ছা। আহ, আরো একটা জিনিস যেটা আমরা এআই নিয়ে, দেখো, উম, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এখন মার্কেটিং পারপাসে দেখবে সমস্ত জায়গাতে তোমরা যে কলেজ অ্যাডমিশন বলো বা কিছু ম্যাগাজিন অ্যাডভার্টাইজ বলো, সেই সমস্ত কিছু তোমার এআই এর থ্রুয়ে আসছে। অ্যান্ড এআই এর থ্রুয়ে কাজ করানোর পরও তোমাকে এই ধরনের একটা ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে যে এআই মার্কেটে আসার পর সবার চাকরি চলে যাবে, সবার চাকরি চলে যাবে। এই ধরনের কথা একটা তোমরা মার্কেটে শুনতে পাও, সেটা কি বাস্তব? তোমাদের কি মনে হয় যে স্যার, হ্যাঁ সত্যি তো তাই, এআই যদি সব কাজ করে দেবে, তাহলে আমাদের ভ্যালু আর কোথায় থাকবে? তাহলে কি আমরা ফিউচারে কি হবে আমাদের? ইভেন এআই রোবট একটা টিচারও হতে পারে, হতে পারে তো। তার মধ্যে কিছু কোড দিয়ে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে এই টপিকের রেসপেক্টে তুমি লেকচারার দাও, একটা লেকচার দাও, একটা ডেমো সেশন দাও, এত মিনিটের একটা ভিডিও সেশন দাও। হতেই পারে, না হওয়ার কিছু নেই। আজকে যেটা আমাদের কাছে স্বপ্ন টেকনোলজির দিক থেকে, কালকে সেটা বাস্তব। একদম তাই, ঠিক আছে? তুমি ভাবো যে মানুষ
গাছের গুড়ি কেটে চাকা বানিয়েছে, পাথরে পাথরে ঘষা লাগিয়ে আগুন জ্বালিয়েছে, সেই মানুষ এখন কিভাবে আগুন জ্বালায়? শুধুমাত্র আগুন জ্বালানোর কথা তো ছাড়ো, সেই মানুষ এখন মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। কেউ কেউ লজিক্যালি যায়, কেউ কেউ ফিজিক্যালি যায়। আচ্ছা, লজিক্যালি যায় ফিজিক্যালি যায় দাদা, এটা তো বুঝতে পারলাম না। ফিজিক্যালি যায় মানে হচ্ছে ফ্লাইটে যায়। আচ্ছা, লজিক্যালি যাওয়াটা কোনটা? ধরো আমি কাউকে হোয়াটসঅ্যাপ কল করলাম, বা কোনো একটা অ্যাপ্লিকেশন ইমোতে কল করলাম, ধরো ইটালি বা ইউরোপের কোনো একটা বন্ধুকে কল করছি। আমরা যদি ভিডিও কল করি, তাহলে কি মনে হয়? যে আমরা সবাই একই সাথে আড্ডা মারছি, তাই তো? এখন তো বন্ধুদের মধ্যে এটাই হয়, হয়তো 4-5টা কান্ট্রিতে সবাই বিভিন্ন জায়গাতে আছে, সবাই ভিডিও কল করেছে নিজেদের মতো করে। সেম এজ গ্রুপ যদি হয় বা নিজেদের মধ্যে সেই রকম ভালো বন্ডিং থাকে, তাহলে তোমরাও সেই এন্টারটেনমেন্টটা করতে পারো। তখন কি মনে হয়? যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমাদের সবাই একই জায়গাতে আছে, এই ধরনের কিছু মনে হয়। ওকে। তো এই রিলেটেড একটা কি নিয়ে তোমাদের বলছিলাম, যে হ্যাঁ, আচ্ছা, দূরত্ব কমিয়ে দিয়েছে, লজিক্যাল আর ফিজিক্যাল দূরত্ব কমিয়ে দিয়েছে। তো দেখো, আমরা কি করেছি, টেকনোলজি ডেভেলপ হওয়ার সাথে সাথে, আমরা সমস্ত কিছুকে ওভারকাম করে গেছি। যখন তোমার আগে সমস্ত কিছু হাতে লেখা হতো, গ্রুপ সি এর স্টাফ তখনও তো ছিল, এখন কম্পিউটারে লেখা হয়। ইভেন কম্পিউটারে সমস্ত কিছু স্টোর করা হয়। তাই বলে কি ফাইল ম্যানেজমেন্টের জন্য কোনো লোক রাখা হয় না? অফিসে সমস্ত কিছু রাখা হয়। কিন্তু জব অপরচুনিটি কমেনি, বেড়েছে। কম্পিউটার অপারেটরের সংখ্যা কি হয়েছে? বেড়েছে। ইন্টারনেট ইউজার বেড়েছে। ক্লাউড স্টোরেজ, তোমার বিভিন্ন থার্ড পার্টি অর্গানাইজেশন বেড়েছে, and সেটা তোমার এক্সটেন্ড হয়েছে। তারপরও কি কারো চাকরি গেছে? যায়নি তো। তাহলে এআই কারো চাকরি নেবে না। কিন্তু এটাও শিওর, এআই কারো চাকরি নেবে না, সেই সমস্ত ব্যক্তিদের চাকরি নেবে না যারা এআই কে চালাতে পারবে, যারা এআই কে ডেভেলপ করতে পারবে, যারা এআই কে ইউজ করতে শিখতে পারবে। তাদের চাকরি যাবে না। কিন্তু যারা এআই কে অ্যাকসেপ্ট করবে না, তাদের কপালে কষ্ট থাকলেও থাকতে পারে। ওকে। তো এআই হচ্ছে আমাদের ফিউচার। ফিউচার স্কোপ নিয়ে তোমাদের একটা টপিক ছিল। তো এআই কে সমস্ত জায়গাতে আমাদের ইউজ করতে হবে, অ্যান্ড কম সময়ে আমাদের ম্যাক্সিমাম কাজ করার প্রবণতা দেখাতে হবে এআই এর থ্রুয়ে। ওকে। তাহলে এই হচ্ছে এআই এর ইম্পর্টেন্স, পাওয়ার অফ এআই, যেটা নিয়ে আমি তোমাদের আহ এরপর আরো বিভিন্ন কিছু টেকনিক দেখিয়ে দেব, যে টেকনিক গুলোর সাহায্যে শুধুমাত্র তোমাদের এই যে একটা এসএসসি পেপার এআই আছে, এটা ছাড়াও আরো কিভাবে রিয়েল লাইফ প্রবলেম সলিউশন করা যায় থ্রু এআই, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। রিয়েল লাইফ প্রবলেম বলো, ম্যাথমেটিক্যাল প্রবলেম বলো, এনি আদার প্রবলেমস, তোমার কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে, কিভাবে করব, জাস্ট ফিউ টেকনিক তোমাকে শিখিয়ে দেওয়া হলে তুমি একটা সারা দিনের কাজ হয়তো আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিচ্ছ। দ্যাটস দ্য পাওয়ার অফ এআই। ঠিক আছে। তো এই সেশন গুলোতে আমরা আস্তে 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 যাব ধাপে ধাপে। আজকে আমি তোমাদের শুধুমাত্র এআই সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন দিলাম, এআই কিভাবে কাজ করে সেটা দেখালাম। আমি জেনারেলি এআই এর কোনো মডেল জেনারেট করে তোমাদের কিছু দেখাইনি, জাস্ট একটা ইকুয়েশন নিয়ে রিয়েল লাইফে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কোনো কিছুর ভ্যালু কাজ করে সেটা তোমাদের দেখালাম। এই সেম প্যাটার্নটা যদি আমি তোমাদের একটা ওয়েবসাইটের মধ্যে ব্যাকএন্ডে এটাকে ক্যালকুলেশন করে রেখে দিই, অ্যান্ড এই 1 2 3 কে যদি মান্থের নাম দেখায়, তাহলে টেম্পারেচার প্রেডিকশন বলে একটা ওয়েবসাইট বানিয়ে এই পুরো জিনিসটা করা যেতে পারে, যার ব্যাকএন্ডে এই ছোট্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলবে। করা যেতে পারে তো? হ্যাঁ স্যার। এগ্রি উইথ মি অর নট? বাকিরা? বাকিরা খেতে গেছে স্যার, খিদে পেয়েছে, 10টা বেজে গেছে, তাই তো?
আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারো, আদারওয়াইজ কারো কোনো কোয়ারি আছে? স্যার, বলো। স্যার বলছি যে একটা এআই রোবট বানাতে, মানে যে আমার সব ইনস্ট্রাকশনস মেনে চলবে, এরকম রোবট বানাতে কত দিন মানে টাইম লাগে আর কি, বা কত কত ইয়ার? কত ইয়ার? আর এটাই আমার কোয়েশ্চেন, মানে কত টাইম লাগে? আচ্ছা, আমি ভাবলাম কত দিন কত ইয়ার, তারপরে হয়তো কিছু একটা ডিউরেশনের ইউনিট বলবে। জেনারেলি দেখো, ফার্স্ট টাইম কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে তখন সময় লাগে। সেকেন্ড টাইম আমরা কি করি, সেই ইমপ্লিমেন্টেশনটাকে নিয়ে ডেভেলপ করি। তো তুমি রোবট, হিউম্যানের মতো রোবট বানাতে চাইছো, নাকি পার্টিকুলার একটা টাস্ক দিতে চাইছো? যদি আমি তোমাদের পিপিটির ফার্স্ট পার্টটাতে যাই, সেখানে টাইপস দুটোর কথা বলেছিলাম, একটা হচ্ছে তোমার ন্যারো এআই আর একটা হচ্ছে তোমার জেনারেল এআই। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে তোমার ডিউরেশন আসবে। শুধুমাত্র এর উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে তোমার, তুমি একা কাজ করছো নাকি তুমি টিম মেম্বার নিয়ে কাজ করছো, ডিপেন্ড করছে তোমার পোটেনশিয়াল, ডিপেন্ড করছে তুমি কতটা কনসেন্ট্রেশন দিয়ে কাজ করছো। ঠিক আছে, যদি এক্সাম্পল হিসাবে বলতে যাই, তাহলে আমরা সমস্ত কিছু সার্চ করি কোথায় বলো তো? সমস্ত কিছু এখন সবাই সবাই গুগল সার্চ ইঞ্জিনে, গুগল সার্চ ইঞ্জিনে। তোমরা জাস্ট তোমাদের মধ্যে থেকে কেউ একজন গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখো যে টোটাল নাম্বার অফ লাইন টু মেক গুগল সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন বানাতে গিয়ে কত লাইনের কোড ব্যবহার করা হয়েছে, কত লাইনের কোড ইউজ করা হয়েছে। যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে billions of lines are used in Google search engine. And not only a single developer works with Google search engine. গুগলের সিইওর মানে সুন্দর পিচাইয়ের যদি তোমরা স্যালারি দেখো, পার ডে মনে হয় 5 থেকে 6 কোটি টাকা ওর স্যালারি। ঠিক আছে, তো একজন সিইওর আন্ডারে অনেক ডেভেলপার, সিইও মানে পুরো অর্গানাইজেশনের হেড, মানে গুগলের হেড সোজা কথায়। কিন্তু ওদের ডেভেলপিং সেক্টর আছে, ইনপুট সেকশন আছে, ফিডব্যাক সেকশন আছে, তো সমস্ত রকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। And ওদের কাস্টমার ম্যানেজমেন্ট আছে, ক্লায়েন্ট হ্যান্ডলিং আছে, মার্কেটিং আছে, সমস্ত কিছু আছে। ঠিক আছে, তার সাথে সাথে যারা তোমার ডেভেলপ করছে, তাদের সাথে যারা ক্লায়েন্ট আছে তাদের প্রবলেমস এর রেসপেক্টে তারা ডেভেলপ করতে থাকে কন্টিনিউয়াস। তো যতদিন আমরা ইউজ করব, যতদিন গুগলের মধ্যে কোনো না কোনো কিছু নিয়ে আমাদের আনকমফোর্টেবল ফিল হবে, সেটা নিয়ে গুগলকে মেসেজ করবো, ওরা ডেভেলপ চলতেই থাকবে। তো তোমার রোবট তুমি কি পারফর্ম করাতে চাইছো, সেটার জন্য তোমাকে কন্টিনিউয়াস ডেভেলপ করাতে হবে তার আউটপুটের রেসপেক্টে। ঠিক আছে, এছাড়াও আমরা কিছু কিছু জায়গাতে দেখবে রোবট দেখেছি, কি রকম রোবট দেখেছি, যেটা হিউম্যানের মতো কোনো ফিগার দেওয়া হয়নি, কিন্তু কাজ করে যেরকম দেখবে মানুষের হাতের মতো কোনো একটা জায়গা থেকে ক্যাপচার করছে, নিয়ে অন্য জায়গাতে মুভ করিয়ে আবার রেখে দিচ্ছে। যেখানে ধরো সেন্সর ডিটেক্ট করতে পারলো যেখানে কিছু একটা আছে, সেখানে তাকে ক্যাপচার করলো, নিল, নিয়ে মুভ করালো, মুভ করিয়ে অন্য জায়গাতে গিয়ে ছেড়ে দিল। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার ডিপেন্ড করছে যে তার ফাংশন কি কি হবে অ্যান্ড সে কি কি পারফর্ম করবে। তুমি যদি হিউম্যান রোবট বানাতে চাও তাহলে অনেকটা সময় লেগে যাবে, তোমার বছর কাছাকাছি লেগে যেতে পারে, শুধুমাত্র তুমি যদি সিঙ্গেল ইউজার না হও তাহলে। আর সিঙ্গেল ইউজার হতে গেলে তোমার ডেভেলপ করতে 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 এমন একটা জায়গাতে পৌঁছে যাবে যে তোমার কাছে মনে হবে ইট ইজ ইম্পসিবল ফর আস। ঠিক আছে, কারণ শুধুমাত্র তুমি কোডিং করলেই তোমার রোবট কন্ট্রোল হবে না, তার সাথে তোমাকে সিগন্যাল প্রসেসিং জানতে হবে অ্যান্ড ইলেকট্রনিক্স ডিটেলসে জানতে হবে যদি একা কাজ করতে চাও। তাহলে একা ডিফিকাল্ট, টু মাচ ডিফিকাল্ট। ঠিক আছে, খুব ডিফিকাল্ট। কারণ
তোমাকে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের যে নলেজ, মেমোরি বিট থেকে শুরু করে, রেজিস্টার থেকে শুরু করে, ইনপুট সেকশন আউটপুট সেকশন, তার পাওয়ার ক্যালকুলেশন অ্যান্ড পারফরমেন্স, কিভাবে কাজ করবে সেখান থেকে শুরু করে, শুধু তোমাকে ইলেকট্রনিক্স জানতে হবে এরকম না, তোমাকে এখানে ফিজিক্সও জানতে হবে, এখানে ম্যাথও জানতে হবে তোমাকে। ইভেন আমি যদি বলি টেম্পারেচার নিয়ে কথাবার্তা, তাহলে টেম্পারেচার তোমার জেনারেলি ফিজিক্স কেমিস্ট্রি সব সাবজেক্টের মধ্যেই পার্ট। হিটিং ইফেক্ট হতে পারে, কারণ সেখানে তোমার সিপিইউ, তো জেনারেলি সিপিইউ পারফর্ম করতে পারবে না, সিঙ্গেল সিপিইউ এর কোনো পসিবল না, তো জিপিইউ টিপিইউ ইউজ করতে হবে, তো সেখানে হিটিং ইফেক্ট আসবে। অ্যান্ড তোমার রোবটকে কেউ ধাক্কা মেরে ফেলে দিল, তার সেন্টার অফ মাস কোথায় হবে, ফিজিক্স ব্যাপার, সে কিভাবে যাবে। শুধুমাত্র এগুলো না, তাকে যদি নিজের ক্যামেরা দিয়ে ডিটেক্ট করে তাকে তার পাথ ডিটেকশন করতে হয়, তাহলে তোমাকে সেই ক্যামেরা ইমপ্লিমেন্টেশনের টেকনোলজি জানতে হবে। শুধুমাত্র কোডিং কনসেপ্ট থেকেই তুমি যে শুধু রোবট বানাতে পারবে এরকম না। এ তো আমি শুধুমাত্র বাইরের স্ট্রাকচারের কথা বললাম। এরপর একটা মানুষের মধ্যে কি কি টাইপের ক্যারেক্টার থাকতে পারে, কত রকমের ক্যারেক্টার হতে পারে, সেই জিনিসগুলোর জন্য তোমাকে অনেক সার্ভে করতে হবে। সার্ভে করে সেখান থেকে রিপোর্ট জেনারেট করতে হবে, বা এক্সিস্টিং সার্ভে রিপোর্টকে কাজে লাগিয়ে তোমাকে ইনস্ট্রাকশন রেডি করতে হবে। তো এটা অনেকটা সময়ের ব্যাপার। যারা বানিয়েছে তারা অলরেডি এই সমস্ত গুলো নিয়ে বছরের পর বছর কাজ করার পর বানিয়েছে। আই থিঙ্ক ইউ গট ইউর অ্যান্সার। ইয়েস স্যার। আর আর কেউ কিছু বলবে কি? এআই তোমাদের কাছে ইন্টারেস্টিং তো, নাকি এরকম কারো কাছে হ্যাঁ প্রেশার স্যার। হচ্ছে যে এআইটা খুব ডিফিকাল্ট, এখনো তো ম্যাথমেটিক্যাল পোর্শন ঢুকেইনি তার মধ্যে এরকম? না, আমরা বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করব। আমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ শিখবো, যেগুলো রিয়েল লাইফ প্রবলেমস ফেস করি। ঠিক আছে? পরীক্ষাতে কি আসবে সেটা নিয়ে তোমাদের চাপ নেওয়ার দরকার নেই। পরীক্ষা প্লাস রিয়েল ওয়ার্ল্ড কাজ যদি আমরা দুটো জিনিসই শিখতে পারি, এই দেখো, সিম্পল জিনিস একটা, এর মধ্যে কিছু ছিল? কিছুই নেই। সাইন এক্স এর ক্যালকুলেশন, সাইন এক্স এর ক্যালকুলেশন +1 থেকে -1 হয়, সেটাকেই আমি লজিক্যালি এখানে 18 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম, রেঞ্জটা কি হয়ে গেল, 18 × 2 = 36, মানে 36 হচ্ছে এর ডিফারেন্স হয়ে গেল। আপার মানে হাই টেম্পারেচারের সাথে লো টেম্পারেচার, মানে গ্রীষ্মকালের টেম্পারেচারের সাথে শীতকালের টেম্পারেচারের ডিফারেন্স 36 ডিগ্রি হয়ে গেল। অ্যান্ড এখানে আমি 25 করে দিলাম, তো +25 করার সাথে সাথে টেম্পারেচারটা আমার ম্যাক্সিমাম টেম্পারেচার 42 ডিগ্রি চলে এলো, বা 43 চলে এলো। ঠিক আছে? অ্যান্ড এটা তোমার কমে গিয়ে 7 অ্যাপ্রক্স দেখলে। তো এই জায়গাটা কাজে লাগিয়েছি। তো এই ধরনের জিনিস যদি আমরা প্রত্যেকটা জিনিসের সাথে কিছু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল অ্যাড করে দিই, তাহলে আমাদের ক্ষেত্রে দেখবে অনেক কিছু বোঝার সুবিধা হয়ে যায়, বা আমরা মনে রাখতে পারি। যেরকম ছোট্টবেলার একটা কথা বললাম, যে গাড়িগুলো গিয়ে দেওয়ালে ধাক্কা খায় আর বাঁ দিক ডান দিকে চলে যায়। তো এই জিনিসগুলো দেখার সময় কি আমরা এআই এর কথা ভেবেছিলাম? ভাবিনি। আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জিনিসের এই রিলেটেড আমরা লজিক গুলো জানবো, অ্যান্ড লজিকের রেসপেক্টে কাজ করতে থাকলে আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের সাথে আমরা আমাদের কোর্সের যে কাজগুলো আছে সেগুলো আমরা জেনে নিতে পারবো, সেগুলো আমরা ডিটেলসে জেনে নিতে পারবো। অ্যান্ড তোমাদের সিলেবাসের যে মেইন টার্গেট কি পেপার বলো তো? এসইসি পেপার, মানে স্কিল এনহান্সমেন্ট কোর্স। স্কিল এনহান্সমেন্ট কোর্স মানেই তোমাদের কি থাকবে, যে রিয়েল লাইফ প্রবলেমস এর কথা এখানে বলা হয়েছে, যেটা উম, তোমাদের সিলেবাস দেখো, অ্যাপ্লিকেশন অফ এআই, দেখো কোন কোন কাজে ব্যবহার করা আছে, ডায়াগনস্টিক ট্রিটমেন্ট, মেডিকেল ইমেজ, এই, ঠিক আছে, ফ্রড ডিটেকশন, এগুলো আমরা প্রত্যেকটা জিনিস দেখবো, রিস্ক অ্যাসেসমেন্ট, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা চেক করে দেখবো। ইভেন তোমরা এই ডায়াগনোসিস এর কথা বলতে গিয়ে তোমরা আরো একটা জিনিস দেখবে, যে আমরা বিভিন্ন ভাবে মেডিকেল ইকুইপমেন্ট ইউজ করে আমরা আমাদের বডির বিভিন্ন পার্টস এর ইমেজ বের করি। ঠিক আছে? সেই বডি পার্টস এর ইমেজ বের করার পর তাকে এআই এর থ্রুতে ডিটেক্ট করা হয় যে ইজ ইট টিউমার অর নট, বা
তোমার কোথাও পায়ের একটা ছবি করা হয়েছে, ডিজিটাল এক্স রে করা হয়েছে, সেই ডিজিটাল এক্স রে রিপোর্টটা তুমি ইমেজ স্ক্যান করে এআই অ্যাপ্লিকেশনের থ্রুয়ে তুমি সেটাকে যাচাই করতে পারবে যে অ্যাকচুয়াল হিউম্যানের যে কোনো একটা পোর্শনের তোমার অর্থোপেডিক্যালি তার স্ট্রাকচার কিরকম হওয়া উচিত, অ্যান্ড অ্যাকচুয়াল স্ট্রাকচারের থেকে তার সাথে কিছু ফ্র্যাকচার হয়েছে কিনা, তাহলে তোমাকে সেই মতো করে গাইড করে দেবে। তাহলে মেডিকেল সেক্টরে এইভাবে আমরা জিনিসগুলো দেখি, যেরকম টিউমার ডিটেকশন, ব্রোকেন বোন ডিটেকশন, এই রিলেটেড জিনিসগুলোও হয়। তো তোমাদের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কাজ দেওয়া আছে, অ্যান্ড এখানে বলা আছে দেখো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যান্ড ডিপ লার্নিং। আচ্ছা, ডিপ লার্নিং নিয়ে যদি কথাবার্তা বলি, জেনারেলি ওখানে তোমার ম্যাট্রিক্স ম্যাচ করানো হয়। কি ম্যাট্রিক্স, কিসের ম্যাট্রিক্স? তোমরা বায়োমেট্রিক কোথায় কোথায় ইউজ করেছো কেউ বলতে পারবে? বায়োমেট্রিক কোথায় কোথায় ইউজ করেছো? স্যার আরেকবার বলুন একটু। বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ স্যার, পাসপোর্টের জন্য লেগেছিল বায়োমেট্রিক। পাসপোর্টের জন্য বায়োমেট্রিক কোথায় লেগেছে তোমার? আচ্ছা মানে হ্যাঁ, যখন বায়োমেট্রিক পাসপোর্ট নিয়ে। অথেন্টিকেশন, বায়োমেট্রিক অথেন্টিকেশন, আধার কার্ডের সাথে। আচ্ছা, আর বলো, ব্যাংকে দরকার হয়। আর এক্সাম দিতে গিয়ে ওই জেই বা এই ধরনের। হ্যাঁ, এক্সাম দিতে কি, তো মেন হচ্ছে আমাদের যে বায়োমেট্রিক অথেন্টিকেশন হচ্ছে, ঠিক আছে, এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের সময় কি হয় জানো? অ্যাকচুয়ালি আমাদের এই যে ফিঙ্গার, সেই ফিঙ্গারের যে বিভিন্ন রকম স্ট্রাকচার, জুম করলে যেটা তোমরা বুঝতে পারবে, সেই স্ট্রাকচারের ইমেজ থেকে একটা ম্যাট্রিক্স ফরম্যাট বানানো হয়, 10101010 এরকম। সেখান থেকে বেশ কিছু নিউমেরিক্যাল ভ্যালু জেনারেট করা হয়। সেই নিউমেরিক্যাল ভ্যালুর রেসপেক্টে তোমার আধার কার্ডের রেকর্ডেড ইমেজ অ্যান্ড লাইভ ক্যাপচার ক্যাপচার যে ইমেজ হচ্ছে, সেই দুটোর মধ্যে কম্পারিজন করে ওখানে তোমার অ্যাকুরেসি লেভেল সেট করা থাকে। 80% বা 60% বা 70% ম্যাচ করলেই তোমার বায়োমেট্রিক অথেন্টিকেশন হয়ে যাবে। এক্সাক্ট 100% যদি করা হয়, তাহলে তোমার নিজের বায়োমেট্রিক তোমার ক্ষেত্রে ম্যাচ করাতে গিয়েও প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো ডিপ লার্নিং এর ক্ষেত্রে এই ধরনের কাজটা হয়। অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্ক নিয়ে আমরা আরো পড়বো। নিউরাল নেটওয়ার্ক অনেকটা তোমার নেফ্রনের মতো দেখতে। অ্যাকচুয়ালি নেফ্রন সবাই পড়েছো বায়োলজিতে তোমরা, যে কি কাজ করে আর নেফ্রনটা দেখতে কিরকম হয়। আচ্ছা, নেফ্রনের একটা মডেল অ্যান্ড তার সাথে রিয়েল লাইফের একটা নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটা একদিন তোমাদের আমি দেখিয়ে দেবো। কারণ তোমাদের হচ্ছে সিলেবাসে আছে নিউরাল নেটওয়ার্ক। এরকম না যে আমার নিজের ইন্টারেস্ট আছে বলেই আমি তোমাদের সবকিছু দেখিয়ে দেবো, এরকম না। দুটোর মধ্যে সামঞ্জস্য রেখে আমি তোমাদের সিলেবাস অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস নিয়ে তোমাদের কাজ করিয়ে দেবো। ওকে, আচ্ছা চলো, আজকে অনেক দেরি হয়ে গেল, তোমাদেরও খেতে হয়তো দেরি হয়ে যাবে। আপাতত এতটুকুই থাক।